আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ক্লাস 8-এর অর্ধবার্ষিক উপলক্ষে ফ্রি কোর্সে স্বাগত। আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাকে সামনে রেখে তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস নিয়ে এসেছি এবং তোমাদের এখানে সবগুলা সাবজেক্ট নিয়ে আমরা অনেক ভালো করে পড়িয়ে দেব। তো সেই ধারাবাহিকতায় আমরা অলরেডি বিজ্ঞানের ক্লাস চলে গিয়েছে, আরও বিজ্ঞানের ক্লাস পাবা, গণিত, ইংলিশ সব কিছু ক্লাস পাচ্ছ তোমরা। তো আজকে তোমাদের রুটিন অনুযায়ী প্রথম বাংলা ক্লাস, সেই বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সালিম সাদমান সাফল্য তোমাদের সাথে তোমাদের বাংলার শিক্ষক হিসেবে যুক্ত আছি। তো তোমরা সবাই অনেক মনোযোগ সহকারে ক্লাসগুলো করো এবং আশা করি আমাদের মাধ্যমে তোমরা ভালোভাবে লেখাপড়া করে অনেক ভালো একটা রেজাল্ট করবে তোমাদের পরীক্ষায়। তো আমি আর কথা বাড়াবো না, আমরা ডিরেক্টলি বাংলা পড়াতে চলে যাব। দেখো, বাংলা দ্বিতীয় পত্রতে আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা পরিচ্ছেদই পড়িয়ে দিব। তো আজকে যেহেতু শুরুর ক্লাস, আজকে আমরা সেই প্রথম পরিচ্ছেদ থেকেই শুরু করব। এখন ক্লাস শুরুর আগে, পড়া শুরু করার আগে আমরা আগে দেখি আমরা কিভাবে পড়বো। তো আমরা কিভাবে পড়বো এই জিনিসটার একমাত্র আনসার আমি তোমাদের দেব, তোমরা সবাই তোমাদের বইটা সামনে রাখবে। তো আমরা তোমাদের পড়া যত সহজ করা যায় এবং যত সুন্দরভাবে তোমাদের পড়াটা গুছিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই সবসময় করে থাকি। তো সেখান থেকে আমরা দেখলাম কি, আমরা যদি বাংলা দ্বিতীয়তে তোমাদেরকে বই অনুসারে দাগিয়ে দাগিয়ে পড়াই তাহলে সেটা তোমাদের জন্য অনেক উপকার হবে। আমরা তোমাদের জন্য অনেক কোয়েশ্চেনও রেডি করেছি যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা করব কি, আমরা আমাদের বই ধরে বুঝে বুঝে প্রত্যেকটা পরিচ্ছেদ শেষ করব এবং তারপর ওই পরিচ্ছেদ দিয়ে ছোট্ট একটা পরীক্ষা দিব। এভাবে তোমাদের এই বাংলা দ্বিতীয়টাতে অনেক ভালো একটা প্রস্তুতি হবে বলে আশা করি। তো আমাদের ক্লাস শুরুর প্রথম শর্ত, আমরা সামনে আমাদের বইটা রাখবো এবং ভাইয়া যেই যেই লাইনগুলার কথা গুরুত্ব দিব বা আমি নিজে যেই যেই লাইনগুলা দাগাবো তোমরা সবাই ওই লাইনগুলো দাগিয়ে রাখবা। আমি জায়গায় জায়গায় লিখে দিব কোনখান থেকে কোন জিনিসটা মনে রাখতে হবে, কোন জিনিসটা ইম্পর্টেন্ট। তোমরা ইচ্ছে করলে হাইলাইট করে রাখতে পারো, আন্ডারলাইনগুলো করে রাখতে পারো, সেটা তোমাদের নিজেদের চয়েস। কিন্তু অবশ্যই আন্ডারলাইন করে বা হাইলাইট করে যেইটা তোমার ইচ্ছা, যেটা তোমার প্রেফারেন্স, সেটা ব্যাপার না, করে রাখতে হবে। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই তোমাদের পিডিএফে চলে যাব। এই যে দেখো, এই বই তো আমরা সবাই চিনি। হ্যাঁ, এটা আমাদেরই ক্লাস 8-এর যে আমাদের সরকার থেকে যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে ওইটা। তো আমরা এখানে প্রথমে যদি সূচিপত্র দেখি, দেখো আমরা আজকে কি কি পড়বো। দেখো তো, আজকে আমরা পড়বো এই ভাষা, মাতৃভাষা, রাষ্ট্রভাষা, সাধু ও চলিত রীতির পার্থক্য, ধ্বনি, বর্ণ, মফলা বফলার উচ্চারণ। এই 5টা সাবজেক্ট আজকে আমাদের পড়ার বিষয় এবং তোমাদের জন্য এই 5টা সাবজেক্ট থেকে আমি 50টা এমসিকিউ রেডি করে রেখেছি। এই 50টা এমসিকিউ তোমরা সবাই ক্লাসের শেষে আমার সাথে, আমি নিজে থেকে তোমাদের সলভ করিয়ে দিব, তোমরাও সলভ করবা। তো ভাইয়া কিন্তু আগেই বলে নিছি এই ক্লাসের জন্য আমাদের বইটা সাথে রাখতে হবে। আমি যেমন তোমাদের বইটা আমার সাথে রেখেছি, তোমরাও তোমাদের বইটা তোমাদের সাথেই রাখো। তো আমি শুরু করতেছি আমাদের প্রথম চ্যাপ্টার দিয়ে, ভাষা দিয়ে। আচ্ছা, ভাষা জিনিসটা কি আমরা কিন্তু সবাই জানি। আমরা এই যে কথা বলতেছি, একটা ভাষা ব্যবহার করতেছি। তো আমরা ছোটবেলা থেকে ভাষার অনেকগুলা সংজ্ঞা পড়ে আসছি, বাট মোট কথায়, এক কথায় ভাষা বলতে আমরা কি বুঝি? ভাষা বলতে বুঝি কতগুলো অর্থবোধক শব্দ, কতগুলো অর্থবোধক শব্দের মাধ্যমে আমরা যদি আমার মনের ভাব প্রকাশ করতে পারি এবং ওই মনের ভাব প্রকাশ করার মাধ্যমটাই আমাদের ভাষা। যেমন আমি এখন তোমাদের পড়াচ্ছি, আমি নিজের মতো করে কথা বলে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। এই জিনিসটার জন্য আমি কি ব্যবহার করতেছি? ভাষা ব্যবহার করতেছি। তোমার খিদা লাগছে, তুমি তোমার আম্মুর সাথে কথা বলবা, খাবারের জন্য বলবা যে আমার ক্ষুধা পেয়েছে, তুমি কি করতেছো? তুমি ভাষা ব্যবহার করতেছো। এইভাবে আমরা কতগুলো অর্থবোধক শব্দের মাধ্যমে কি করি? আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করি। এই জিনিসটাই ভাষা। তো দেখি আমাদের বই কি বলে। হ্যাঁ, মানুষ সৃষ্টির সেরা জীব, তার মনের মধ্যে সবসময় নানা বুদ্ধি বা ভাবের আনাগোনা চলে। সেই বুদ্ধি বা ভাব আমরা কি করি? দেখো তো, আমাদের মধ্যে যেই চিন্তা চেতনাগুলো আসে সেগুলো আমরা ইশারায়, অঙ্গভঙ্গি করে, ছবি এবং নাচের মাধ্যমে প্রকাশিত করি। কিন্তু এই যে ইশারা দেওয়াটা
বা অঙ্গভঙ্গি করাটা এগুলা কিন্তু অনেক সীমিত একটা জিনিস। দেখো তো মুখের সাহায্যে, মুখের ধ্বনির সাহায্যে কিন্তু ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। এগুলা এত দাগ দিতে হবে না, কোন জায়গাটা দাগ দিবা ভালো করে, আমি ডিরেক্ট বলবো যে এইখানে এই লাইনটা দাগ দাও, ঠিক আছে? তো এখানে দেখো আমরা কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। ইশারা দিয়ে কত কথা বলবো, মুখে কিন্তু অনেক বেশি কথা বলা যায়। আচ্ছা, তো যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন, সবই কিন্তু ভাষা। যেমন এই যে আমরা যে ইশারা ইঙ্গিতে কথা বলি, সেটা কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ আছে। যারা হচ্ছে তোমার কথা বলতে পারে না, ওই যে যারা হচ্ছে তোমার মুখ বধির হয়, ওরা কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলে। তো ওই যে ওইটাও কিন্তু এক রকমের ভাষা। মানে তুমি যে কোনো মাধ্যমে যে নিজের মনের ভাব প্রকাশ করতে পারো, ওই জিনিসটাই ভাষার মধ্যে পড়ে। তো এখানে দেখো তোমার হচ্ছে সাধারণ কথায়, দেখো তো সাধারণ কথায় ভাষা বলতে কি বোঝায়? সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় হচ্ছে মানুষের মুখ থেকে। আচ্ছা, তোমরা এখানে আমি হচ্ছে যেগুলা লাল কালি দিয়ে দাগ দিব, ওগুলা হচ্ছে তোমরা নিজেদের বইয়ে দাগায় রাখবা। যেমন এই যে এইখানে সাধারণ ভাষায় মানুষের, এটা বেশি হয়ে গিয়েছে ঠিক। আচ্ছা, তো তোমরা এখানে মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। সাধারণ অর্থে ভাষা বলতে এটাকেই বোঝায় যে মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। আচ্ছা, আমি এটা লাল কালি দিয়ে দাগিয়ে দেওয়ার কথা, এই জিনিসটা তোমরা নিজেরাও লাল কালি দিয়ে দাগাবা। ঠিক ঠিক মানুষের কি সমস্যা? আচ্ছা, এই লাইনটা তোমরা হচ্ছে আন্ডারলাইন করে নাও। আমি লাল কালি ইউজ করতে পারছি না, কি কারণে আমি জানি না। এই যে মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনি সমষ্টি, এই অর্থপূর্ণ ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ। এই যে তোমার এখান থেকে একটা এমসিকিউ আসবে, হ্যাঁ, এই পার্টটা কিন্তু অবশ্যই দাগাবা। এখান থেকে একটা এমসিকিউ আসবে, এটা তোমাদের বইয়ে আন্ডারলাইন করে সুন্দর করে রেখে দাও। এখানে অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। একটা এমসিকিউ আসবে, শিওর থাকো। ভাষার প্রাণ কি? ভাষার প্রাণ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি। আচ্ছা, ভাষা সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন কি? মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। অনেক সুন্দর একটা তোমার হচ্ছে সংজ্ঞা দিয়েছেন, যদিও আমাদের এটা এত দরকার নাই। তো নির্দিষ্ট জনসমাজের মানুষের মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। এই লাইনটা আমরা সবাই দাগ দিব। স্থান, কাল এবং সমাজভেদে ভাষার রূপভেদ দেখা যায়। অফকোর্স স্থান, কাল, সমাজভেদে ভাষার চেঞ্জ হয়। এই তুমি নিজে চিন্তা করো, জাস্ট আমাদের যে এই বাংলাদেশ, এখানেই ভাষার কত চেঞ্জ। ঢাকার মানুষ একরকম কথা বলে, পুরান ঢাকার মানুষ আবার অন্য অ্যাকসেন্টে কথা বলে। তুমি হচ্ছে ময়মনসিংহে যাও, মানুষ একরকম কথা বলে, সিলেটে যাও, মানুষ একরকম কথা বলে, চিটাগাঙে যাও, মানুষ আরেক রকম কথা বলে। আবার আমাদের দেশে যে আদিবাসীরা আছে, উপজাতিরা আছে, তারাও কিন্তু নিজেদের ভাষায় কথা বলে। তো এইভাবে ব্যাপারটা দেখতে গেলে দেখবা ভাষার তিনটা জিনিসের উপর ভিত্তি করে চেঞ্জ হয়, স্থান, কাল এবং সমাজভেদে। আচ্ছা, স্থান ভেদে আর সমাজভেদে বুঝলাম, কাল ভেদে কিভাবে ভাষার রূপভেদ হয়? কাল ভেদে ভাষার রূপভেদ হয় কিভাবে যদি তুমি চিন্তা করো, আমাদের বাংলা ভাষা কিন্তু শুরুতে যেমন ছিল এখন তেমন নেই। পর্যায়ক্রমে হচ্ছে আমাদের বাংলা ভাষাও পরিবর্তন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের স্থান, কাল এবং সমাজভেদে ভাষার রূপভেদ দেখা দিবে, এবং এইটা এমসিকিউ, এবং এটা তোমরা হচ্ছে আন্ডারলাইন করে রাখবা। আচ্ছা, ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে? ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। এটাও এমসিকিউ, এবং এটা তোমরা আন্ডারলাইন করে রাখবা। ধ্বনির সৃষ্টি হয় হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। মানুষের গলনালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদির সহযোগ হচ্ছে বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রের মধ্যে কি কি আছে? বাকযন্ত্রের মধ্যে আছে গলনালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক
ইত্যাদি এবং ইত্যাদির সহযোগ, এগুলো সবকিছু মিলে হচ্ছে আমাদের বাকযন্ত্রটা তৈরি হয়েছে। যে কোনো ধ্বনি বা আওয়াজই কিন্তু ভাষা নয়, সেখানে অর্থের ধারাবাহিকতা থাকা চাই। তাহলে আমাদের ভাষা হতে হলে সেখানে কিন্তু অর্থ আর ওই অর্থের একটা ধারাবাহিকতা থাকতে হবে। আচ্ছা, ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ, আর শব্দের সমন্বয়ে, এই যে এই লাইনগুলো একটু আন্ডারলাইন করে রাখো, ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় কি শব্দ, আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। অর্থের ধারাবাহিকতায় মানে তুমি যে বাক্যটা তৈরি করতেছো শুধু শব্দ 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 দিয়ে গেলেই চলবে না, ওই শব্দগুলোর মাধ্যমে একটা অর্থের ধারাবাহিকতা থাকতে হবে, মানে এই যে তোমার মানে একটা জিনিসের মনের ভাব প্রকাশ করতে হবে, এইটাই। আচ্ছা, এই যে দেখো, পশু পাখির ডাক এবং মানুষের ভাষার মধ্যে কিন্তু পার্থক্য এখানেই, কারণ মানুষ হচ্ছে একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে, বাক্যের পর বাক্যে সাজিয়ে তোমার হচ্ছে অন্যের মনের ভাব প্রকাশ করে। এই ক্ষমতা কিন্তু পশু পাখির নাই। পশু পাখির ডাক কিন্তু ভাষা নয়, যদিও আমরা জানি পশু পাখিরা ডাকের মাধ্যমে একজন আরেকজনের সাথে যোগাযোগ করে, তাও কিন্তু ওখানে অর্থবোধক শব্দ তৈরি হয় না, আমরা বুঝতে পারি না, এই জন্য আমাদের অনুসারে ওই জিনিসটা কিন্তু ওদের ভাষা না। আচ্ছা, এখান থেকে আমাদের তেমন কিছু পড়তে হবে না। এই যে দেখো, ওই যে ওখান থেকে লাইনটা নিয়েছিলাম সেখানে এই জিনিসটারই কন্টিনিউশন হয়েছে, যে স্থান কাল সমাজভেদে ভাষার রূপভেদ হয় বলে পৃথিবীর সব দেশের জনগোষ্ঠীর ভাষা এক নয়। অবশ্যই, এই যে যেমন ধরো তোমার হচ্ছে আবার এই যে কালভেদের লাইনটা হচ্ছে এখানে, যে একই ভাষায় 1000 বছর আগের রূপ আর আজকের রূপ কিন্তু হুবহু মেলে না। বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা কি? বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে বাংলা ভাষা, ইংল্যান্ডের মানুষের ভাষা হচ্ছে ইংরেজি, ফ্রান্সের মানুষের ভাষা ফার্সি, চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা ম্যান্ডারিন। আমাদের বাংলাদেশে বাংলার পাশাপাশি চাকমা জনগোষ্ঠীর নিজস্ব ভাষা চাংমা, গারো জনগোষ্ঠী আচিক ভাষায় কথা বলে। তো এখানে কয়েকটা লাইন দাগাতে হবে, এই যে এই লাইনটা দাগাবো আমরা, চাকমা জনগোষ্ঠীর নিজস্ব ভাষা কথা বলে, যেটা হচ্ছে কি চাংমা ভাষা। গারো জনগোষ্ঠী তাদের আচিক ভাষায় কথা বলে, গারো জনগোষ্ঠীর ভাষা কি আচিক। 500 বছর আগের বাংলা ভাষা আর আজকের বাংলা ভাষা হুবহু এক নয়। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে ভাষারূপের এই পরিবর্তন হয়। পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবাহমান নদীর সাথে তুলনা করা হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ। ভাষাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? প্রবাহমান নদীর সাথে। তোমরা যদি প্রবাহমান নদী দেখো যে নদীতে হচ্ছে প্রবল ঢেউ আছে, ওইসব নদীতে তুমি দেখবা যে তোমার হচ্ছে একটা বারবার গতিপথ চেঞ্জ হয়, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নদী প্রবাহিত হয়ে চলে। ঠিক তেমনি ভাবে ভাষাও তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। এই চেঞ্জ হওয়ার জন্য ভাষাকেও হচ্ছে তোমার প্রবাহমান নদীর সাথে তুলনা করা হয়েছে। একটা স্টার্ট দিলাম, আমরা যখন দেখবা এই পড়াটা চ্যাপ্টারটা শেষ করে প্রশ্ন পড়তেছি, এমসিকিউ সলভ করতেছি, তখনই দেখবা এটা চলে আসছে। তো ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর প্লিজ 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 নিজেদের বইয়ে অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো দাগ দিয়ে রাখবা, পড়তে অনেক সুবিধা হবে। হ্যাঁ, আমি সামনে আগাচ্ছি। আচ্ছা, ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয়। প্রকৃতপক্ষে মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করা হয়, এগুলো এক এক দেশে এক এক ভাষার জন্ম দিয়েছে। এই যে এইখানে দেখো একটা লাইন আছে, ভাষা স্থির হয়ে গেলে তা মৃত ভাষায় পরিণত হয়। ভাষা স্থির হয়ে গেলে তা কিসে পরিণত হয়? মৃত ভাষায়। মৃত ভাষায়, এইটাও অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এখান থেকেও একটা এমসিকিউ কমন পড়ে। তো এখানে কি, ভাষা স্থির হয়ে গেলে তা মৃত ভাষায় পরিণত হয়। ভাষাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? প্রবাহমান নদীর সাথে। আর ভাষা যদি স্থির হয়ে যায় তাহলে তাকে বলা হয় কি, এই মৃত ভাষা। পৃথিবীতে তোমার হচ্ছে 3000-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। পৃথিবীতে প্রায় 3000-এর বেশি ভাষা হচ্ছে, 3,500 পৃথিবীতে 3,500-এর কাছাকাছি ভাষা হচ্ছে প্রচলিত আছে। তো এই জিনিসগুলা খেয়াল রাখবা। কোন কোন লাইন দাগায় দিলাম ভাইয়া, ওই লাইনটা একটু দাগায় নিবা, এগুলো থেকে এমসিকিউ আসবে। আমরা হচ্ছে পরিচ্ছেদের পরের পার্টে যাচ্ছি, যেখানে হচ্ছে মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা রিলেটেড আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখানে আমি একটু বেসিক আইডিয়া দিয়ে নিই। আমরা তখন ভাষা নিয়ে পড়ছি, দেখলাম ভাষা থেকে কেমন টাইপের এমসিকিউ আসে, ভাষা জিনিসটা কি। এখন আমাদের এখানে চলে আসছে দুইটা জিনিস, একটা হচ্ছে মাতৃভাষা, একটা হচ্ছে রাষ্ট্রভাষা। আচ্ছা, মাতৃভাষা আর রাষ্ট্রভাষা এই ওয়ার্ডগুলো তো আমরা অনেক শুনছি, দুইটা আসলে কি মিন করে? মাতৃভাষা হচ্ছে আমাদের মায়ের মুখের ভাষা, যেই ভাষায় আমরা ছোটবেলায় বাচ্চা থাকার সময় মাকে দেখেছি কথা বলতে, ওই ভাষা আমরা নিজেরা শিখে নিয়েছি, আমরা নিজেরা ওই ভাষায় কথা বলি। তো এইগুলা হচ্ছে আমাদের মাতৃভাষা। এখন বাংলাদেশের সবার মাতৃভাষা কি বাংলা?
এই জিনিসটা ঠিক না। বাংলাদেশের সবার মাতৃভাষা বাংলা না, বাংলাদেশের অধিকাংশ মানুষের মাতৃভাষা বাংলা। কারণ আমরা জন্মের পর থেকে দেখেছি মা বাবা বাংলা ভাষায় কথা বলে, তো পরিবারের বাকি সদস্যরা বাংলা ভাষায় কথা বলে, আমরা বাংলা শিখে নিয়েছি। কিন্তু বাংলাদেশে তো আরো অনেক জনগোষ্ঠী আছে না? ধরো যে একটু আগে পড়ে আসলাম, চাকমারা নিজস্ব চাকমা ভাষায় কথা বলে। তো একজন চাকমা বাচ্চা যে জন্ম নিছে, সে তার মায়ের মুখে বাংলা না শুনে যদি চাকমা শুনে, তাহলে সে ওই ভাষায় কথা বলবে। ওই ভাষায় কথা বললে ওইটাই তার মাতৃভাষা। তো মাতৃভাষা কিন্তু একটা দেশের সকলের মাতৃভাষাও সমান, মানে একই নাও হতে পারে। কিন্তু রাষ্ট্রভাষা জিনিসটা রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত ভাষা। যেমন আমাদের বাংলাদেশের জন্য রাষ্ট্রভাষা বাংলা, ঠিক তেমনি ভাবে আমেরিকাতে ইংলিশ, ইংল্যান্ডে ইংলিশ, এইরকম ভাবে তোমার চাইনিজরা ম্যান্ডারিন ভাষায় কথা বলে। তো ওই রকম যে তোমার আলাদা আলাদা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটা ভাষা, সেটা বাংলা। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করো, বাংলাদেশের সবার রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু বাংলাদেশের সবার মাতৃভাষা কিন্তু বাংলা না। বাংলাদেশের অধিকাংশ মানুষের মাতৃভাষা বাংলা, কিন্তু উপজাতিদের যাদের নিজস্ব ভাষা আছে তাদের ক্ষেত্রে তাদের মাতৃভাষাটা ভিন্ন, কিন্তু রাষ্ট্রীয় ভাষা সবার ক্ষেত্রে এক। তো আমরা এখন বইয়ের পড়ায় যাই। দেখো এখানে বলা হয়েছে মাতৃভাষা কি মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছ থেকে প্রতিপালিত হয়, তার কথা শেখে। তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকে তার মাতৃভাষা বলে। এটি একটি ধারণার প্রকাশ মাত্র। তাই যে শিশুর মা তার জন্ম মুহূর্তে মৃত্যুবরণ করে, সেই শিশু যখন বড় হয়, আচ্ছা এখানে আসলে মাতৃভাষা বলতে যে শুধু মায়ের ভাষা সেটাই না, আমরা জন্মের পর থেকে যে ভাষা শিখে বড় হইছি, যেই ভাষা সেই সবাইকে কথা বলতে দেখছি, ওইটাই আমাদের মাতৃভাষা। এখানে এই জিনিসটাই লিখছে, তো এইগুলো আমাদের দরকার নাই। তো এখানে তোমার এই জিনিসটা লাগবে। দেখো বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পরে মায়ের কোলে এবং মায়ের বাংলা বলে বড় হয়। বাঙালি মায়ের এই বুলি বাংলা, তাই বাঙালি জাতির মাতৃভাষা বাংলা। বাঙালি জাতি যারা আমরা, আমাদের মাতৃভাষা বাংলা। এই যে দেখো আমি যে কথাটা বলেছিলাম আগে, বাংলাদেশে অনেক ক্ষুদ্র জাতি নৃগোষ্ঠী বাস করে, তাদের কিন্তু পৃথক মাতৃভাষা রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্য, মিয়ানমার, রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে সকল ভাষার প্রচলন রয়েছে। এইসব অঞ্চলে অনেকেরই মাতৃভাষাও কিন্তু বাংলা। আর তাছাড়া ধরো যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশেই বাংলাভাষী জনগোষ্ঠী রয়েছে। আচ্ছা, পৃথিবীর প্রায়, এই যে এখানে দুইটা লাইন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, দাগ দিতে হবে। পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা, এবং মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান চতুর্থ। পৃথিবীর প্রায় 30 কোটি মানুষের মাতৃভাষা বাংলা, এবং মাতৃভাষার বিবেচনায় বাংলা স্থান বিশ্বে কত? চতুর্থ। এইগুলা এমসিকিউ এর জন্য লাগবে আমার, এইটা দয়া করে সবাই দাগ দিয়ে নিবা। কি, পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা, এবং মাতৃভাষা বিবেচনায় বাংলা সারা বিশ্বে বাংলার অবস্থান কত? চতুর্থ। আমাদের মাতৃভাষা পড়া হইলো, এখন থেকে রাষ্ট্রভাষা জিনিসটা কি। এই যে আমি আগে যে কথাটা বলেছিলাম, রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য সংবিধান স্বীকৃত ভাষা। একটা মাতৃভাষা কি মায়ের বুলি, আমরা ছোটবেলায় মায়ের মুখ থেকে যে ভাষা শুনেছি বা ছোটবেলায় যে ভাষা শুনে বড় হয়েছি সেটা। আর রাষ্ট্রভাষা জিনিসটা কি? রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য সংবিধান স্বীকৃত যেই ভাষা, রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত যেই ভাষা, সেটাকে বলা হয় রাষ্ট্রভাষা। যেমন তোমার একটা রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন জনগোষ্ঠীর ভিন্ন ভাষা ব্যবহার হতে পারে। যেমন বাংলাদেশেই দেখো, বাংলা, চাকমা, আচিক, মণিপুরি ভাষা আছে। ভারতে তো অনেক বেশি, ভারতের ভাষার ভ্যারাইটি অনেক বেশি। ভারতে বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, কানাড়ি ইত্যাদি ভাষা আছে। পাকিস্তানি আছে পাঞ্জাবি, বালুচ, সিন্ধি। তো এই যে এতগুলা ভাষা না ভাই, তো এখানে এক একজন এক এক ভাষায় কথা বলে, রাষ্ট্রীয় কাজ কোন ভাষায় করবে? রাষ্ট্রীয় কাজ যদি এক এক ভাষায় করা শুরু করে, তাহলে কিন্তু তোমার এই জিনিসটা অনেক কনফিউজিং হয়ে যাবে। তো সেজন্য কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রীয় কাজের চালনার জন্য একটা ভাষা সিলেক্ট করতে হয়, ওইটাই হয় রাষ্ট্রীয় ভাষা। যেমন তোমার এই যে আমরা কি করি, রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজ কোন ভাষাতে পরিচালিত হবে, এই প্রশ্ন আসে, এবং এই প্রশ্ন সমাধানকল্পে কোনো কোনো রাষ্ট্র নির্দিষ্ট এক বা একাধিক ভাষাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয়। এই লাইনটা আমরা দাগ দিব। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদ, খেয়াল রাখবা, প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। আচ্ছা,
রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য বাংলা এই যে তোমার হচ্ছে রাষ্ট্রভাষার আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সর্বাধিক মানুষের বোধগম্য। যেমন দেখো, আমরা কিন্তু বলছি বাংলাদেশের ভাষা হচ্ছে রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে এই বাংলা ভাষায় কথা বলে এবং অধিকাংশ মানুষের বোধগম্য, মানে অধিকাংশ মানুষ বুঝতে পারে এই বাংলা ভাষায় কথা বলাটা। সব ধরনের যেমন চাকমা আচিক এগুলো কিন্তু আমি বাংলা ভাষায় কথা বলে আমি বুঝতে পারবো না। তো সেই জন্যই জিনিসটা যে সবাই যেই ভাষাটা, অধিকাংশ মানুষ যে ভাষাটা বোঝে সেটাকে হচ্ছে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এখানে দেখো আমরা কি করি, এই ভাষার রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়, এগুলোর দরকার নাই আমাদের এখান থেকে এই লাইনটা রাখতে পারে তোমার হচ্ছে পাকিস্তানের রাষ্ট্র, না এটাও দরকার নাই। আমরা হচ্ছে এখান থেকে কোনটা পড়বো বলতো, এই যে এই জিনিসটা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হচ্ছে বাংলা। এই লাইনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা নিজেরা বাংলা ভাষায় কথা বলি, তার মানে কি বাংলাদেশের জন্যই শুধু রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা বা প্রশাসনিক ভাষা বাংলা, অন্য কোথাও কি বাংলার ব্যবহার নাই? অফকোর্স আছে। কোথায় আছে দেখো, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকায় এই অন্যতম প্রশাসনিক ভাষা হচ্ছে গিয়ে তাদের বাংলা। ঠিক আছে, সাধু ও এখন আচ্ছা, আমরা অলরেডি 3টা টপিক পড়ে ফেলছি। আমরা হচ্ছে ভাষা পড়েছি, আমরা হচ্ছে মাতৃভাষা পড়েছি, আমরা হচ্ছে রাষ্ট্রভাষা পড়েছি, এবং আশা করি তোমরা হচ্ছে এরকম ভাবে বইগুলাও আমি যেভাবে অ্যাকর্ডিংলি বলতেছি সেভাবে দাগায় রাখতেছো। তোমরা যারা হচ্ছে বই দাগাবা, তোমরা নিজেদের এই যে দাগানো বইয়ের ছবিগুলো আমাদের গ্রুপে সাবমিট করতে পারো। যারা হচ্ছে হয়তো দাগাতে পারে না তাদের জন্য সাহায্য হবে, আমরাও দেখবাম যে তোমরা হচ্ছে ঠিকভাবে দেখাচ্ছ কিনা। আচ্ছা, তো তারপর হচ্ছে এখানে যে অনেক সুন্দর করে হাইলাইট করে দেখাবে তার জন্য প্রাইজ আছে। ওকে, আচ্ছা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হচ্ছে বাংলা। আমরা হচ্ছে আমাদের পরের টপিকে যাই, সাধু এবং চলিত রীতির মধ্যে পার্থক্য। আচ্ছা, পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক আলাদা রূপ আছে। আচ্ছা, এখানে সাধু চলিত রীতি পার্থক্যর আগে আমি একটা জিনিস বুঝিনি, ভাষার কেমন রূপ থাকতে পারে। আচ্ছা, আমরা ভাষা মেইনলি কি কাজে ব্যবহার করি বলতো? এক, এই ভাষা দিয়ে আমরা কথা বলি। দ্বিতীয়ত, আমরা কিন্তু লেখার কাজেও এই ভাষা ইউজ করি। তুমি নিজে চিন্তা করো না, আমরা যে হচ্ছে বাংলা ভাষা, মানে আমরা হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা, আমাদের মাতৃভাষাও বাংলা, তো আমরা কি করি, আমরা এই ভাষায় কথাও বলতেছি, আবার আমরা এই ভাষায় লেখালেখিও করতেছি। তো তার মানে ভাষার সবার আগে যদি তুমি 2টা রূপে ভাগ করতে চাও, ভাষার সবার আগে যদি 2টা রূপে ভাগ করতে চাও, তাহলে একটা ভাষা যেটা আমি কথা বলি, আরেকটা ভাষায় যেটা আমি লিখি। তো বাংলা ভাষার প্রথম রূপ হচ্ছে 2টা, একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে লৈখিক। যেই ভাষায় আমি কথা বলি সেটা হচ্ছে মৌখিক, যেই ভাষায় আমি হচ্ছে লিখে থাকি সেটা হচ্ছে লৌখিক। তো এখন মৌখিকের মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। এই যে দেখো, আমরা হচ্ছে একদম শুদ্ধ বাংলা ভাষা, যেটা যে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলি, আবার অনেকে আছে আঞ্চলিক ভাষায় কথা বলি। তো এই জিনিসটা তোমার হচ্ছে এখানে আবার ভাগ করে ফেললো, আমাদের মুখে কথা বলার কথ্য ভাষাটাকে 2টা ভাগে ভাগ করে ফেললো। তাহলে কিছু কিছু আছে যারা শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে, আর কিছু কিছু যারা আছে তারা হচ্ছে তোমার হচ্ছে নিজেদের আঞ্চলিক ভাষায় কথা বলে। তো সেখান থেকে ক্যাটাগরাইজ করলে দেখবা মৌখিক ভাষা হচ্ছে 2টা, একটা হচ্ছে প্রমিত ভাষা, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা। প্রমিত ভাষা, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার অপর একটা নাম আছে, এটা সবাই তোমরা হচ্ছে এই আঞ্চলিক ভাষার পাশে ছোট্ট করে বইয়েই লিখে রাখবা। আঞ্চলিক ভাষার আরেকটা নাম হচ্ছে উপভাষা। প্রমিত ভাষারও আরেকটা নাম আছে, এটাও বইয়ের পাশে ছোট করে লিখে দিবা, শুদ্ধ ভাষা। এগুলা বইয়ের পাশে ছোট্ট করে লিখে রেখে দিবা, খাতায় লিখে রাখলে বা এমনি জাস্ট দেখলে মনে থাকবে না, এটা তোমাদের কাজে লাগবে, এই জন্যই বললাম। তো আমরা কি করতেছিলাম, ফার্স্টে আমরা ভাষার সাহায্যে কথা বলি, লেখালেখি করি। কথা বলার সময় আবার 2 রকমের ভাষা হইতে পারে, একটা হচ্ছে প্রমিত ভাষা বা শুদ্ধ ভাষা, আর একটা হচ্ছে উপভাষা বা আঞ্চলিক ভাষা। ঠিক তেমনই ভাবে লেখার সময়ও আমরা 2টা কাজ করি। যদিও আমরা লিখে থাকি, এখন আমরা সবচেয়ে বেশি এখন ইউজ করি লেখার জন্য এই চলিত রীতি, কিন্তু ভাষার কিন্তু সাধু রীতিও ছিল। এবং এই সাধু রীতি ছিল কেন বলতেছি, কারণ এখন সাধু রীতি ইউজ করা হয় না, কিন্তু
প্রাচীনকালে প্রাচীনকাল বলতে বেশি প্রাচীন হয়ে যাবে, সরি প্রাচীনকাল বলা ঠিক হবে না, এই ধরো আর 100 বছর আগেই তোমার হচ্ছে এই চলিত ভাষার জায়গায় শুদ্ধ ভাষার সাধু ভাষা রীতির অনেক বেশি প্রচলন ছিল। তুমি হচ্ছে যদি একটু আগের সাহিত্য পড়ো, 1950-এর আগের সাহিত্য পড়ো, সেগুলাতে দেখবা বেশিরভাগ সাহিত্য রচিত হয়েছে সাধু ভাষায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বেশিরভাগ গল্প উপন্যাস দেখবা ওই যে তোমার সাধু ভাষায়। তো এইরকম ভাবে তখন লেখার জন্য সাধু ভাষাকেই ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে আমরা লেখালেখি করি হচ্ছে এই চলিত ভাষায়। তো আমরা ভাষাকে তাহলে কিভাবে ক্যাটাগরাইজ করলাম ভাইয়া? আমরা হচ্ছে ভাষাকে প্রথমে দুইটা ভাগে ভাগ করছি, কথ্য ভাষা এবং লেখ্য ভাষা। তারপর আমরা কথ্য ভাষাকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রমিত ভাষা বা শুদ্ধ ভাষা, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা। লেখার ভাষাটাকে লেখ্য ভাষাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাধু রীতি, একটা হচ্ছে চলিত রীতি, যদিও বর্তমানে আমরা এই চলিত রীতিটাকেই অনেক বেশি ইউজ করে থাকি। আচ্ছা, তো এখানে চলো আঞ্চলিক ভাষা রীতি নিয়ে যদি একটু পড়ি। এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষা রীতিতে মনোভাব ব্যক্ত করে সে ভাষা রীতি হচ্ছে আঞ্চলিক ভাষা রীতি। অর্থাৎ এই লাইনটা দাগ দিব আমরা, অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপকে আঞ্চলিক ভাষারীতি বলে। আঞ্চলিক ভাষা বা উপভাষাকে আমরা কখনো খাতায় লিখি? কখনো লিখি না। আমরা হচ্ছে পত্রিকায় আঞ্চলিক ভাষা লিখবো না। আমরা হচ্ছে কোনো বক্তৃতা দেওয়ার সময়, কোনো বিতর্ক প্রতিযোগিতাতে যাওয়ার সময় আমরা কি আঞ্চলিক ভাষায় কথা বলবো? আঞ্চলিক বিতর্ক হলে সেটা আরেক কথা, বাট নর্মালি কিন্তু আমরা ওই যে তোমার কথা বলার সময় যেই প্রমিত ভাষা বা শুদ্ধ ভাষা সেটাই ব্যবহার করে থাকি। আঞ্চলিক ভাষারীতি কিন্তু আমরা লেখার কাজে ব্যবহার করব না। আচ্ছা, তো আমরা হচ্ছে পরে যদি দেখি এখানে কি আছে, মানে যে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষা রীতি আছে। এই যে দেখো এখানে হচ্ছে একটু ভাষা রীতির তোমার হচ্ছে ডিফারেন্স দেখাইছে। আমি কিন্তু চট্টগ্রামের না, আমি হয়তো ভুলও করতে পারি, আমি জানি না। এই যে দেখো বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষা রীতি ওই গোয়া মাইনচের দুয়া পোয়া আছিল। সরি, আমার উচ্চারণ ভুল না হইতে পারে, চট্টগ্রামের কেউ থাকলে অফেন্ড হয়ে যায় না। আমি চট্টগ্রামের ভাষা ঠিক চট্টগ্রামের ওই অ্যাকসেন্টে কথা বলতে পারবো না। এটার মানে হচ্ছে একজন লোকের দুটি ছেলে ছিল। আচ্ছা, এগুলো কিন্তু দাগ দিতে হবে না, সরি, এগুলো হচ্ছে আমি জাস্ট এমনি পড়ানোর সুবিধাতে দাগ দিয়ে দিচ্ছিলাম, এগুলো দাগ দিতে হবে না। যেমন এখানে তোমার হচ্ছে ওগোয়া মাইনসের দুয়াপুয়া আসছিল এবং এটা হচ্ছে একজন লোকের দুটি ছেলে ছিল। আচ্ছা, আমি কিশোরগঞ্জের, বুঝছো? তো আমি যদি আমাদের দেশের যদি আমাদের এলাকায় যদি বলতে হইতো যে একজন লোকের দুটি ছেলে ছিল, তার আমি বলতাম এই বেটার দুইটা বাচ্চা আছে, ওই বেটার দুইটা স্যারা আসিন, এরকম। তো এইভাবে দেখো তোমার হচ্ছে একটা জিনিসই হচ্ছে দুই ভাগে, মানে দুই ভাগে না, অনেক ভাবে বলা যায়। এক এক অঞ্চলের মানুষ এক এক ভাবে বলে থাকে, কিন্তু আমরা সবাই বাংলা ভাষায় বলতেছি। বাংলা ভাষার কথ্য যে রীতি আছে সেই কথ্য রীতির মধ্যেও আমরা হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষায় কথা বলে থাকি। নিশ্চয়ই আমরা নিজেরা অনেকেই তোমার হচ্ছে অনেক আঞ্চলিক ভাষা আছে। আচ্ছা, তো এখানে আঞ্চলিক ভাষার শব্দের বহু বিচিত্র রূপ দেখা যায়। যেমন ছেলে শব্দটি ভাই ছোয়াল, সাওয়াল, সাবাল, সেলে, পোলা, পুয়া, পুয়া, বেটা, বেডা, ফুত, হুত ইত্যাদি উচ্চারিত হয়। তো এখানে তোমার হচ্ছে কোন অঞ্চলে কোনটা উচ্চারিত হয় এটা আমরা নিজেরা যে অঞ্চলের সেই অঞ্চলের ভিত্তিতে আমরা ঠিকই বুঝে গেছি যে আমরা কে কোনটা বলে থাকি। ছেলে বলতে আমরা কি বুঝাই, যেমন আমাদের এদিকে ছেলে বলতে মেনলি হচ্ছে তোমার পুত ইউজ করা হয়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি উপভাষা। মানে এক কথাই ভাই, উপভাষা কি? আমরা অঞ্চল ভেদে যে ভাষায় কথা বলি, তোমরা নিজেদের বাবা মার সাথে যেভাবে কথা বলো সেইটাই হচ্ছে উপভাষা। আমরা নিজেদের গ্রামের বাড়িতে বেড়াতে গেলে যেই ভাষায় কথা বলি, আমরা গ্রামের বাড়িতে যেরকম ভাষায় কথা বলি সেগুলো হচ্ছে আমাদের উপভাষা। অঞ্চল ভেদে উপভাষার কিন্তু চেঞ্জ হয়। রংপুরের মানুষ যেভাবে কথা বলে, সিলেটের মানুষ অন্যভাবে কথা বলে, চিটাগাংয়ের মানুষ অন্যভাবে কথা বলে, এভাবে হচ্ছে ক্রমান্বয়ে ভাষার চেঞ্জ হতে পারে। আচ্ছা, কিন্তু এই যে প্রমিত ভাষা রীতি কোথাও চেঞ্জ হবে না। প্রমিত ভাষা রীতি হচ্ছে নর্মালি শুদ্ধ ভাষা। আমাদের বাবা মা সবাই বলে না যে শুদ্ধ ভাষায় কথা বলে, ছোটবেলা থেকে শুদ্ধ ভাষা শেখায় অনেকে। তো ওই শুদ্ধ ভাষা বলতে ওরা যেটাকে বোঝায় সেটাই হচ্ছে প্রমিত ভাষা রীতি। তো প্রমিত ভাষা রীতি দেখো কি, বিভিন্ন ভাষা রীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। প্রমিত ভাষা রীতির একটা বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে সবার গ্রহণযোগ্য। আঞ্চলিক ভাষা রীতিতে কিন্তু এই যে আমি একটু আগে এই জিনিসটা বললাম যে এখানে বইয়ে চট্টগ্রামের ভাষা একটা কিছু লেখা ছিল, এটা আমি কমপ্লিটলি উচ্চারণ করতে পারতেছিলাম না, হয়তো আমি বুঝতেও পারবো না। আবার আমি নিজে যে তোমার হচ্ছে কিশোরগঞ্জের অ্যাকসেন্টে কিশোরগঞ্জের ভাষায় কথা বলবো, সেই ভাষাও তোমরা না বুঝতে পারো। তো সেই জন্য হচ্ছে আমরা সবাই বুঝতে পারি। এই যে এখন আমি যেভাবে তোমাদের সাথে কথা বলতেছি, এই ভাষাটা কিন্তু সবাই ব্যবহার করে এবং এই ভাষাটা আমরা সবাই বুঝতে পারি। তো এই জিনিসগুলা হচ্ছে গিয়ে তোমার এই জিনিসগুলোই হচ্ছে আমাদের
প্রমিত ভাষা সর্বজন বোধগম্য, মানে সবাই বুঝতে পারবে, সবাই ওই ভাষাটাকে গ্রহণ করবে, সেটাই হচ্ছে গিয়ে তোমার প্রমিত ভাষারীতি। আচ্ছা, ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা এবং নিত্য ব্যবহারে আরো আকর্ষণীয় হয়। যে ভাষা শ্রমসাধ্য, প্রযত্নলব্ধ এবং শেখার কোনো বিষয় প্রমিত ভাষারীতি তার প্রমাণ। এই যে এখানে দেখো একটা লাইন আছে, এটা আমরা দাগ দিব, ভাষা যে শ্রমসাধ্য, প্রযত্নলব্ধ এবং শেখার কোনো বিষয় প্রমিত ভাষারীতি তার প্রমাণ। অ্যাকচুয়ালি জিনিসটা ট্রু। আমরা ছোটবেলা থেকে মাতৃভাষা বাংলায় কথা বলি, ঠিক আছে, বাট আমরা যারা ঢাকায় থাকি না, জন্মের পর থেকে ঢাকায় থাকি না, বা ঢাকায় থাকলেও কি হয়েছে, আমাদের প্রত্যেকের একটা আঞ্চলিক ভাষা আছে না? তো আমরা কিন্তু বেশিরভাগ মানুষরা কি করি, আঞ্চলিক ভাষাই শিখি। তারপর হচ্ছে প্রমিত ভাষারীতিটা ভদ্রতার খাতিরে বলো, বা হচ্ছে শিক্ষার জন্যই বলো, বা অফিসিয়াল ইউজের জন্য বলো, যেটার জন্যই বলো না কেন, আমাদের এই প্রমিত ভাষারীতিটা কিন্তু আস্তে আস্তে শিখে নিতে হয়। আমিও কিন্তু নিজেকে ওরকম ভাবে শিখিয়েছি। আমি কিন্তু ছোটবেলা থেকে আমি আমার বাবা মার সাথে এভাবে কথা বলি না, আমি তোমাদের সাথে যেভাবে কথা বলতেছি। ইভেন আমি এটাও জানি যে তোমরা আমাদের বিভিন্ন পোস্টে বা কমেন্টে যেরকম ভাবে লিখো বা কথা বলো, তোমরা নিজেদের বাবা মার সাথে এভাবে কথা বলো না। তোমরা তো নিজেদের স্কুলের শিক্ষকদের সাথে যেভাবে কথা বলো, নিজেদের বাবা মার সাথে ওই ভাষা ইউজ করে কথা বলো না। তো এই যে প্রমিত ভাষারীতিটা শিখতে কিন্তু আমাকে একটু শ্রমসাধ্য কাজ করতে হচ্ছে, পাশাপাশি আমাকে এখানে প্রযত্নলব্ধ এবং একটু শেখার বিষয়ও আছে এই প্রমিত ভাষারীতি। আচ্ছা, যেটাই হোক, তো এখানে তোমার হচ্ছে ভাষার সর্বজন গ্রাহ্য এবং সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলে। এখানে সুন্দর করে আন্ডারলাইন করব, সর্বজন গ্রাহ্য এবং সমকালের সর্বোচ্চ মার্জিত রূপই হচ্ছে প্রমিত ভাষারীতি। এখন আসি হচ্ছে সাধু ভাষারীতি আর চলিত ভাষারীতিতে। আচ্ছা, আমরা উপভাষা আর হচ্ছে তোমার ওই যে প্রমিত ভাষা পড়লাম। হ্যাঁ, এই উপভাষা আর প্রমিত ভাষা এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিস ছিল হচ্ছে কথ্য ভাষার দুইটা রীতি। উপভাষা আর প্রমিত ভাষা ছিল কথ্য ভাষার দুইটা রীতি, যে ভাষায় আমরা কথা বলি। এখন আসবে হচ্ছে সাধু রীতি আর চলিত রীতি। সাধু রীতি আর চলিত হচ্ছে যে ভাষায় আমরা লিখি। ওকে, তো এখানে সাধুরীতিতে দেখো তো কি, সাধুরীতি হচ্ছে, এই লাইনটা দাগ দিব আমরা, ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগ গড়ে ওঠে। এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি বলে। আচ্ছা দেখো ভাইয়া, তোমাদের ভাইয়া পুরা যারাই আসো, তোমাদের কিন্তু হচ্ছে গিয়ে এখানে বাংলা দ্বিতীয় থেকে এই যে তোমার যেই ব্যাকরণের পার্টটা আছে, ব্যাকরণের পার্টটা থেকে কিন্তু সবসময় শুধু এমসিকিউ আসে। তো আই গেস তোমাদের সিলেবাসও শুধু এমসিকিউ আছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এগুলা মুখস্থ করতে হয় না। আচ্ছা, তো দেখি চলিত ভাষারীতি, ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী এবং চমৎকার বাকভঙ্গি সহযোগ গড়ে ওঠে, এবং এই ভাষাকেই বলা হয় চলিত ভাষারীতি। যেমন একজন লোকের দুটি ছেলে ছিল। আচ্ছা, আমি সরি, আমি সাধু ভাষারীতি রেখে চলে আসছি। চলো একটু সাধু ভাষারীতিটাও পড়ি। যেমন, যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ভাই এটাতে স্টার্ট দাও, দাগ দাও আর স্টার্ট দাও। ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই হচ্ছে সাধু ভাষা। যেমন এক ব্যক্তির দুইটি পুত্র ছিল, আরেকটা হচ্ছে একজন লোকের দুটি ছেলে ছিল। আচ্ছা, এখানে তোমার হচ্ছে এটাতে উদাহরণগুলোতে দাগ দিতে হবে না, উদাহরণগুলোর দাগ দেওয়ার দরকার নাই, কিন্তু আমরা হচ্ছে এইখানে তৎসম শব্দবহুল জিনিসটাতে একদম পুরা তোমার হচ্ছে দুমদুম যতগুলো স্টার পারো দিয়ে যাও, সুন্দর দেখা যায়, এরকম ভাবে স্টার দিও। আচ্ছা, তারপর হচ্ছে সাধু ভাষারীতি গেল, চলিত ভাষারীতি গেল। আমাদের হচ্ছে সাধু ভাষারীতি আর চলিত ভাষারীতির একটু একটু করে বৈশিষ্ট্য পড়তে হবে। বৈশিষ্ট্যগুলো ভাইয়া দাগায় দিব, কোনগুলো ইম্পর্টেন্ট আছে তোমরাও আমার সাথে দাগায় নিবা। যেমন সাধু ভাষারীতি, সাধু ভাষার রূপ হচ্ছে অপরিবর্তনীয় এবং অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। আমরা হচ্ছে এই পার্টটুকু দাগাবো, অঞ্চলভেদে এবং কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। সাধু ভাষারীতির হচ্ছে অঞ্চলভেদে এবং কালক্রমে কোনো পরিবর্তন হয় না। এই ভাষারীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে চলে। কি করে? এই ভাষারীতি হচ্ছে ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম, সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস হচ্ছে সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এই ভাষায় হচ্ছে এক প্রকার আভিজাত্য গাম্ভীর্য আছে। সাধু ভাষারীতি, এই যে এই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সাধু ভাষারীতি শুধু হচ্ছে লেখায় ব্যবহার হয়, এটা কিন্তু কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়। কথাবার্তা বা ভাষণে আমরা চলিত ভাষারীতি অথবা প্রমিত ভাষারীতি ইউজ করে থাকি। নর্মালি সাধু ভাষারীতি শুধুমাত্র
লেখাই ব্যবহার করা হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট সাধু ভাষা রীতির যে বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাধু ভাষা রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়। সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ, সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণ রূপ, এটার পার্থক্য আমরা একটু পরেই দেখব। কিন্তু এখানে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে সাধু ভাষা রীতিতে কি হবে, সাধু ভাষা রীতিতে হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত হবে। এইটা এমসিকিউ আসার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সাধু ভাষা রীতিতে কি হবে, সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। আমি যতটুকু দাগাই দিছি ততটুকুই তোমরা দাগাই নিও এখান থেকে। সাধু ভাষা রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের যে পূর্ণরূপ ব্যবহৃত হয় এইটা মনে রাখতে হবে, একটু পরেই তোমাদের প্রশ্ন করব। হ্যাঁ, আচ্ছা, চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য কি? চলিত হচ্ছে সর্বজন গ্রাহ্য মার্জিত ও গতিশীল ভাষা, তাই এটি মানুষের কথাবার্তা এবং লেখার ভাষা হিসেবে গ্রহীত হয়েছে। আমাদের যেটা দাগাতে হবে সেটা হচ্ছে এইটা, এটি পরিবর্তনশীল। তারপর এখানে কি আছে, এই ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়ম কানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না। চলিত ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটা বেশ সাবলীল, চটুল এবং জীবন্ত। এটা চলিত ভাষারীতি কেমন, সাবলীল, চটুল এবং জীবন্ত। বলার এবং লেখার ভাষা বলেই এই ভাষা বক্তৃতা, নাটকের সংলাপ, সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী। আবার এইখানেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, চলিত ভাষারীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। বলতো সাধু ভাষারীতিতে ক্রিয়া এবং সর্বনাম পদের কেমন রূপ ব্যবহৃত হয়েছিল? সাধু ভাষারীতিতে হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়েছিল। হ্যাঁ, আর চলিত ভাষারীতিতে হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপর দেখি এখানে, এই যে দেখো এখানে একটা সুন্দর করে চার্ট দিছে সাধু এবং চলিত রীতির পার্থক্য। আমরা জাস্ট একবার করে চার্টগুলো দেখিনি। হ্যাঁ, যেমন সাধু ভাষা রীতি কি, এটা হচ্ছে সর্বজন গ্রাহ্য লেখার ভাষা। অপরদিকে চলিত ভাষা রীতিটা কি, এটা হচ্ছে সর্বজন বোধ্য মুখের এবং লেখার ভাষা। সাধু ভাষা রীতি কিন্তু শুধু লেখার ভাষা। হ্যাঁ, সাধু ভাষা রীতি শুধু লেখার ভাষা। অপর দিক দিয়ে চলিত ভাষা রীতি দেখো মুখের এবং লেখার ভাষা দুইটাই। আচ্ছা, সাধু ভাষা রীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে, আর চলিত ভাষা সবসময় প্রাচীন ব্যাকরণের নিয়ম মেনে চলে না। সাধু ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট, চলিত ভাষার পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। সাধু ভাষায় তৎসম এবং বাংলা শব্দের ব্যবহার বেশি, এটা আন্ডারলাইন করব। সাধু ভাষায় তৎসম এবং সংস্কৃত, আমি কি বাংলা বলছি, সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। চলিত ভাষায় হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। চলিত ভাষায় হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম, আর সাধু ভাষায় হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। সাধু ভাষা হচ্ছে বক্তৃতা, ভাষণ এবং নাটকের সংলাপের জন্য উপযোগী নয়। চলিত ভাষা হচ্ছে বক্তৃতা, ভাষণ এবং নাটকের সংলাপের জন্য উপযোগী। সাধু ভাষায় সর্বনাম ক্রিয়া এবং অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। চলিত ভাষায় সর্বনাম ক্রিয়া এবং অব্যয় পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। আচ্ছা, সাধু ভাষা কি গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর? চলিত ভাষা হচ্ছে চটুল, সরল আর সাবলীল। সাধু ভাষা অপরিবর্তনীয় তাই কৃত্রিম, এটা লাগবে। সাধু ভাষা অপরিবর্তনীয় তাই সাধু ভাষা হচ্ছে কৃত্রিম, আর চলিত ভাষা পরিবর্তনশীল তাই চলিত ভাষা হচ্ছে জীবন্ত। এইটা থেকে অনেক সময় টিচাররা তোমার এমসিকিউ করে বসে। এখানে কোয়েশ্চেন করে কি, কোন ভাষা জীবন্ত? চলিত ভাষা রীতিটা হচ্ছে জীবন্ত, আর সাধু ভাষা রীতিটা হচ্ছে কৃত্রিম। তাহলে কোন ভাষা কোন ভাষা জীবন্ত? চলিত ভাষা রীতি। কোন ভাষা হচ্ছে কৃত্রিম? সেটা হচ্ছে গিয়ে সাধু ভাষা রীতি। আচ্ছা, কয়েকটি ক্ষেত্রে সাধু এবং চলিত ভাষা রীতির পার্থক্য দেখা দেয়। কি কি ক্ষেত্রে? মেইনলি হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদ, এছাড়া বিশেষ্য পদ এবং অব্যয় পদেরও এই যে সাধু এবং চলিত ভাষা রীতির পার্থক্য দেখা দিতে পারে। সাধু এবং চলিত ভাষা রীতির পার্থক্য হবে মেইনলি সর্বনাম এবং ক্রিয়াপদে। আমরা দেখিয়েছিলাম সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় গিয়ে চলিত ভাষায়, আর পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষায়। এই যে সংক্ষিপ্ত রূপ পূর্ণরূপ জিনিসটা বলতেছি না, এটা এখনই তোমাদের পড়ায় দিব যে সংক্ষিপ্ত রূপ বলতে কি বোঝাচ্ছি আর পূর্ণরূপ বলতে কি বোঝাচ্ছি। আচ্ছা, যেটাই হোক, এখানে এই চারটা জিনিসের। আচ্ছা, বাংলা ভাষায় পদ কয় প্রকার আগে এটা বলো তো?
অনেকে হচ্ছে এখানে তোমার প্যাচ লাগায় দেয়, তোমার হচ্ছে ইংলিশে পড়ে আসে যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, 8টা, সরি 8 প্রকার বলতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8টা, 8 প্রকারের। তো ওই দিক দিয়ে তোমার হচ্ছে বাংলাতে এসে যখন পদ হয়ে যায় 5 প্রকারের, অনেকের মনে কিন্তু কনফিউশন হয়ে যায়। বাংলাতে পদ হচ্ছে টোটাল 5 প্রকার। তোমার হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ঠিক আছে, এটাতে কনফিউজ হয় না। হ্যাঁ, পার্টস অফ স্পিচ ইংলিশের জন্য 8 প্রকারের, বাংলাতে এই জিনিসটাই পদ হিসাবে আসছে 5 প্রকারের, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। এদের মধ্যে দেখো বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, অব্যয় 4টা জিনিসেই হচ্ছে সাধু এবং চলিত রীতিতে কিছু পার্থক্য দেখা যাবে। যেমন কেমন পার্থক্য, এখান থেকে আমি যে জিনিসগুলো দাগায় দিব ওই জিনিসগুলো দাগায় রাখবা, সবগুলো দাগাবো না, বাট সবগুলো পড়বো একবার করে। যেগুলোতে আমি টিক মার্ক দিব ওইগুলো হচ্ছে তোমরা দাগাবা। যেমন বিশেষ্য রূপে কেমন পার্থক্য হতে পারে, যেমন সাধু এবং চলিততে। বিশেষ্যতে, সাধুতে যেটা অগ্নি, আমরা চলিততে সেটাকে বলি আগুন। সাধুতে যেটা হচ্ছে কর্ণ, আমরা চলিততে বলি কান। আচ্ছা ভাই, বিশেষ্য জিনিসটা কি? বিশেষ্য কি? বিশেষ্য পদ পড়ানোর সময় তোমাদের এটা আরো বিস্তারিত করে পড়াবো, বাট বিশেষ্য বলতে মেইনলি বুঝবা নাম। ঠিক আছে, যে কোনো কিছুর নাম হচ্ছে বিশেষ্য। ইংলিশে যেটা হচ্ছে গিয়ে নাউন, এটাই হচ্ছে আমাদের জন্য বিশেষ্য। বিশেষ্য বলতে মেইনলি হচ্ছে যে কোনো কিছুর নাম বোঝায়। ঠিক আছে, তো এখানে অগ্নি হচ্ছে গিয়ে আগুন, কর্ণ হচ্ছে কান, চন্দ্র হচ্ছে চাঁদ, দন্ত হচ্ছে দাঁত, পক্ষী হলো পাখি, ব্যাঘ্র হলো বাঘ, মৎস্য হলো মাছ, হস্তি হলো হাতি। তো বিশেষ্য রূপের পার্থক্যতে এইগুলাই আসে, অগ্নি থেকে আগুন, কর্ণ থেকে কান, মানে সাধু হচ্ছে অগ্নি আর চলিত হচ্ছে আগুন। তো তোমাদের এখানে এমসিকিউ গুলো এমন ভাবে আসে যে তোমার হচ্ছে অগ্নি শব্দের চলিত রূপ কি হবে, অগ্নি শব্দের চলিত রূপ কি হবে, কান শব্দের সাধু রূপ কি হবে, মাছ শব্দের সাধু রূপ কি হবে, হস্তি শব্দের চলিত রূপ কি হবে। তো আশা করি এইটুকু বললে তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, আমরা দেখি তারপর হচ্ছে তোমার সর্বনামের রূপের কেমন পার্থক্য হয়। সেম এখানে আমি যেগুলো টিকমার্ক দিব এগুলো তোমরাও টিকমার্ক দিয়ে রাখবা। মানে সর্বনাম পদের রূপের পার্থক্যর ক্ষেত্রে সর্বনাম জিনিসটা কি ভাই? সর্বনাম সর্বনাম হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়। কি? বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই সর্বনাম। মানে তাইলে এটা ইংলিশে পার্টস অফ স্পিচের সাথে, ইংলিশ পার্টস অফ স্পিচ কার সাথে মিলতেছে? সেটা প্রনাউনের সাথে। সর্বনাম হচ্ছে বিশেষ্যর পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সর্বনাম, এবং এটা হচ্ছে ইংলিশের প্রনাউনের সাথে মিলে যায়। তো এখানে দেখি, যেমন ধরো সর্বনাম পদের সাধু এবং চলিতর মধ্যে সাধু এই হচ্ছে চলিততে এ, ইহা ও এ, ইহাকে এ, ইহাদের হচ্ছে গিয়ে এদের, উহা হচ্ছে গিয়ে ও, উহা দিগের হচ্ছে গিয়ে ওদের, কাহাকে বলতে কাকে, কেহ বলতে কেউ, তাহা বলতে তা, তাহার বলতে তার, যাহা বলতে যা, এবং যাহাদের বলতে যাদের। তাহলে তুমি যদি হচ্ছে সাধু ভাষায় কথা বলতে চাও তাহলে তাকে না বলে তোমাকে বলতে হবে তাহাকে। তুমি তাকে টাকা দিবা, ঠিক আছে, তুমি তাহাকে টাকা দিবা। মানে সরি, সাধু চলিত পুরোপুরি হয় নাই, মানে তাকে তোমাকে হচ্ছে তার ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে তাহার দিয়ে, কাকে রিপ্লেস করতে হবে কাহাকে দিয়ে, এরকম ভাবে চেঞ্জ আসবে। তো আমাদের তোমার হচ্ছে তোমার হচ্ছে একটা সময় যখন হচ্ছে আমরাও তোমাদের মতো এরকম এমসিকিউ পরীক্ষা দিয়ে আসছি, বাট আগে হচ্ছে সাধু রূপ থেকে চরিত রূপের তোমার হচ্ছে চেঞ্জ করতে দিত, এখনো তোমাদের দিতে পারে। আমি হচ্ছে এটা নিয়ে তোমাদের কাজ করব, সমস্যা নাই। তোমাদেরকে হচ্ছে সেন্টেন্স দিব এবং ওই সেন্টেন্সকে বলবো যে তুমি হচ্ছে সাধু থেকে চলিত রীতিতে কনভার্ট করে দেখাও। আচ্ছা, এখন আসছে ক্রিয়াপদের রূপের পার্থক্য। আমি কিন্তু বলছিলাম বারবার, সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হচ্ছে কই? সাধু রীতিতে। আর সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হচ্ছে কোথায়? এই যে তোমার চলিত রীতিতে। তো দেখি এখানে ক্রিয়াপদের আসিয়া হচ্ছে এসে, করিয়া হচ্ছে করে, করিয়াছে করেছে, খাইতেছিল খাচ্ছিল, গিয়াছিল গেছিল,
ঘুমাইতেছে ঘুমাচ্ছে, চলিল চলল, চাহিয়া চেয়ে, জ্বালাইয়া জেলে, ডাকিতেছে ডাকছে, নিদ্রা পাওয়া মানে ঘুমানো, পরিব মানে পূর্ব, পার হইয়া পেরিয়েছে, ফুটিয়া উঠিয়াছে ফুটে উঠেছে, বলিয়াছিলেন বলেছিলেন, বলিয়া বলে, বলিতে থাকিবে বলতে থাকবে, ভাঙিয়া যাইতে লাগিল ভেঙে যেতে লাগিল, লম্ফ প্রদান করিল, তারপর হচ্ছে গিয়ে তোমার লম্ফ প্রদান করিল, লাভ দিল, শুনিল শুনল, শুনিয়াছিল শুনেছিল, তারপর হচ্ছে শ্রবণ করিলাম শুনলাম। এগুলো হচ্ছে ক্রিয়াপদের পার্থক্য। আমরা হচ্ছে ধীরে ধীরে প্রত্যেক তোমার হচ্ছে পার্থক্য পড়া শিখতেছি একটা একটা করে। হ্যাঁ, দেখো তো এখানে অব্যয় পদের রূপের পার্থক্য। অব্যয় পদের রূপের পার্থক্য কি আছে? অদ্য আজ, অদ্যাপি আজও, কদাচ কখনো, তথাপি তবু, নচেত নইলে, নতুবা নইলে, প্রায়শ প্রায়ই, যদ্যপি যদিও। অব্যয় পদের রূপের পার্থক্যটা কিন্তু অনেক ড্রাস্টিক। দেখো এখানে আমরা কিন্তু ক্রিয়াপদ নিজেরা আন্দাজ করেও বলতে পারি। যেমন ধরো এই যে এখানে বলিতে থাকিবে, আমরা আন্দাজ করে বুঝে যাব বলতে থাকবে হবে। তারপর হচ্ছে ধরো ভাঙিয়া যাইতে লাগিল, আমরা আন্দাজ করে বলে ফেলতে পারবো ভেঙে যেতে লাগলো। বাট অব্যয়ের ক্ষেত্রে জিনিসটা একটু কঠিন। যেমন এই যে অব্যয় পদে দেখো তো, অদ্য হচ্ছে আজ, অদ্যাপি হচ্ছে আজও, কদাচ হচ্ছে কখনো, তথাপি তবু, নতুবা নইলে, প্রায়শ প্রায়ই, যদ্যপি যদি যদিও। এগুলাতে কিন্তু তোমার হচ্ছে অনেক কনফিউশন হইতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে অব্যয়গুলাতে একটু স্পেশাল ফোকাস দিবা। অব্যয়গুলোতে হচ্ছে এটা আবার বইয়ে লিখতে হবে না, অব্যয়গুলোতে তোমরা হচ্ছে স্পেশাল একটু ফোকাস দিবা, কারণ বাকিগুলা তোমরা হচ্ছে একটু আন্দাজ করেও লিখে ফেলতে পারবা। বাট অব্যয়গুলোর ক্ষেত্রে আন্দাজ করাটাও ডিফিকাল্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা হচ্ছে লাস্টের ইয়েতে আসি। এই যে এখানে দেখো একটা জিনিস লেখা আছে, সাধু এবং চলিত ভাষারীতির উদাহরণ। আচ্ছা, সাধু এবং চলিত ভাষারীতির উদাহরণ তোমার হচ্ছে, আমরা যদি দেখি এখানে দেখো সাধু ভাষারীতির একটা উদাহরণ দিছে। উপন্যাসের অনুরূপ কোনো বস্তু আমাদের প্রাচীন সাহিত্যে খুঁজিয়া পাওয়া যায় না। শুধু আমাদের দেশ বলিয়া নহে, পৃথিবীর কোনো দেশেরই পুরাতন সাহিত্যে উপন্যাসের দর্শন মিলে না। উপন্যাসের প্রধান বিশেষত্বই এই যে ইহা সম্পূর্ণ আধুনিক সামগ্রী। আচ্ছা, এইটা হচ্ছে সাধু ভাষারীতিতে লিখছে। আমি তোমাদের যদি একটা হোমওয়ার্ক দিই এখান থেকে, আমি তোমাদের একটা ছোটখাটো হোমওয়ার্ক দিব, যেটা তোমরা হচ্ছে গ্রুপে সাবমিট করবা। সেটা কি দেখো তো, এখানে হচ্ছে এই যে সাধু ভাষারীতির যে 3টা লাইন আছে, এই 3টা লাইনে তুমি হচ্ছে সাধু শব্দ বের করবা। এবং তাদের চলিত রূপ বের করবা। কি করবা? এই যে এই পার্টটা থেকে, এই সাধু ভাষারীতির পার্টটা থেকে তোমরা হচ্ছে সাধু শব্দগুলা বের করবা এবং সেটার চলিত রূপ বের করবা। যেমন আমি ছোট করে একটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন এই যে ধরো খুঁজিয়া, তো তোমরা হচ্ছে কি করবা, ও লিখবা উপরে সাধু, তারপর এক পাশে লিখবা চলিত, লিখে তোমার হচ্ছে লিখবা এই যে এরকম খুঁজিয়া, তারপর এখানে কি খুঁজে, চলিত রীতি। এভাবে হচ্ছে তোমরা এখান থেকে কতগুলো সাধু ওয়ার্ড শব্দ আছে সেটা বের করে চলিত রীতি বের করবা। এটা তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। হ্যাঁ, এই যে দেখো চলিত ভাষা রীতির এরকম একটা তোমার হচ্ছে এক্সাম্পল দেয়া আছে। একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। কিরে, এখানেও এসেছিস? সে তার জবাব দিল, কি জানি মানে তার কি। আচ্ছা, এইটা অতিথির স্মৃতিগল্পের একটা লাইন মনে হয়। তোমরা আমাকে জানাই তো, তোমরা হচ্ছে অতিথি স্মৃতিগল্প কি অলরেডি পড়েছো নাকি পড়বা কিনা। আমার আসলে মন নাই অতিথি স্মৃতিগল্পটা কোথায় পড়ছিলাম। এটা অতিথি স্মৃতিগল্পের একটা লাইন। আচ্ছা, তো আমরা কি এই চ্যাপ্টারের মোটামুটি পড়া বুঝলাম?
আমরা হচ্ছে এই চ্যাপ্টারের টোটাল 4টা জিনিস পড়লাম এবং 4টা জিনিসের সবগুলা তোমার হচ্ছে দাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু যে তোমাদের কতটুকু পড়তে হবে, কোনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। এবং এখানে আমরা হচ্ছে শুরু থেকে শুরু করে তোমার হচ্ছে গিয়ে আমরা ভাষা পড়েছি, ভাষার পরে হচ্ছে গিয়ে মাতৃভাষা ও রাষ্ট্রভাষা পড়েছি, সাধু চলিত রীতির পার্থক্য পড়েছি, যেখানে সুন্দর চার্ট করেছিল, তোমাদের কতটুক লাগবে সেটা হচ্ছে আমি ইম্পর্টেন্ট হিসেবে দাগিয়েও রাখলাম। তারপর হচ্ছে এখানে কি পড়েছি আমরা, বিশেষ্য রূপের তোমার হচ্ছে বিভিন্ন পদের হচ্ছে পার্থক্যগুলো পড়েছি, ক্রিয়ারূপের পার্থক্য পড়েছি, তারপর হচ্ছে অব্যয় রূপের পার্থক্য পড়েছি। এইগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পড়া ছিল। তো আমরা হচ্ছে এখন এই চ্যাপ্টার অলরেডি পড়ে ফেলেছি। আমি বলছি কিন্তু তোমরা সামনে বই নিয়ে ক্লাস করবা, তো তোমাদের সামনে যদি বই থাকে এখনই হচ্ছে আমি তোমাদের কতগুলা এমসিকিউ পড়াবো এই চ্যাপ্টার রিলেটেড, জাস্ট প্রথম চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে নিজেরা চেষ্টা করবা, নিজেরা যদি আনসার না পারো তখন হচ্ছে আমি তো তোমাদের আনসার দিয়েই দিব, সাথে সাথে আমরা যদি তো লাইভ ক্লাস করতেছি না, লাইভ ইন্টারাকশনটা তো সম্ভব না, তোমরা নিজেরা ট্রাই করবা যে একটা প্রশ্ন আসার পরে ওই কোয়েশ্চেনটা পড়ে ওইটার আনসার কি হবে আন্দাজ করার, তারপর আমি আনসার দিব, আনসার দিলে হচ্ছে তোমরা ওই আনসারটা মিলাবা নিজেদের সাথে এবং বলবা তোমাদের কতগুলা কারেক্ট হয়েছে আমাকে। আমি তোমাদের সবার কমেন্ট চেক করব, তোমরা হচ্ছে কমেন্ট করবা যে ভাই আমার এত থেকে এতগুলো এমসিকিউ হয়েছে, বি অনেস্ট, ওকে? তো আমরা হচ্ছে এমসিকিউ এ যাই। তোমাদের জন্য হচ্ছে এরকম একটা আমরা এমসিকিউ এর ক্লাস সাজিয়েছি। আমরা শুরু করি। তোমাদের কাজ কি, আমাকে পজ করবা, পজ করে আনসার বের করার চেষ্টা করবা। বই থেকে হেল্প না নেওয়াটাই বেটার, বাট না পারলে হেল্প নিতে পারো, কিন্তু আমি চাই তোমরা সবাই শিখো, ঠিক আছে? তো এখান থেকে তোমরা নিজেরা মনে মনে কোয়েশ্চনটা পড়া হলে তোমরা নিজেরা আনসারটা কি হতে পারে ভাববা এবং পরে যখন আমি সলভ করে দিব আনসারের সাথে মিলাবা, মিলায় দেখবা যে তোমাদের আনসারটা সঠিক হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? আমি শুরু করতেছি। তোমার এখানে কোয়েশ্চেন হচ্ছে, প্রথম কোয়েশ্চেন আমাদের, নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? বলতো কিসের সাহায্যে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে প্রকাশ করতে পারে? এখানে আছে ইঙ্গিতের সাহায্যে, কণ্ঠধ্বনির সাহায্যে, চিত্রাঙ্কনের সাহায্যে, ইশারার সাহায্যে। আচ্ছা, ইঙ্গিতের সাহায্যে বা ইশারার সাহায্যে কি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে সম্ভব? আমরা কিন্তু সবকিছু ইশারা বা ইঙ্গিতে বলতে পারি না। চিত্রাঙ্কনের সাহায্যেও সবকিছু বলা সম্ভব হবে না, কিন্তু যে কণ্ঠধ্বনির সাহায্যে কিন্তু আমরা অনেক সুন্দর করে ইজিলি তোমার হচ্ছে আমাদের যে মনের ভাব আছে সেটা প্রকাশ করতে পারি। তাহলে এটা হচ্ছে কণ্ঠধ্বনির সাহায্যে। তোমরা সবাই কি আনসার দিছিলা নিজেদের সাথে মিলায় দেখো, হলে নিজেদের 1 নাম্বার হয়ে গেছে ধরে নাও। হ্যাঁ, এখানে কোয়েশ্চেন হচ্ছে ভাষা বলতে কি বোঝায়? আচ্ছা, ভাষা বলতে অর্থবোধক ধ্বনি সমষ্টি, অর্থহীন ধ্বনি সমষ্টি, ইশারা, ইঙ্গিত, ছবি ও চিত্রকলা। অফকোর্স আমরা ভাষার সংজ্ঞাতে এই জিনিসটা পড়ে আসছি যে তোমার হচ্ছে কতগুলো অর্থবোধক ধ্বনি সমষ্টি, কতগুলো অর্থবোধক ধ্বনি সমষ্টিকে কি বলা হয়? ভাষা। তো সেক্ষেত্রে ভাষা বলতে কি বোঝাচ্ছে? অর্থবোধক ধ্বনি সমষ্টি বোঝাচ্ছে। আচ্ছা, ভাষাকে কিসের বাহন বলা হয়? এই জিনিসটা আমরা হচ্ছে বইয়েও পড়ে ফেলার কথা যে ভাষাকে হচ্ছে কিসের বাহন বলা হয়েছে। ভাষা কি কাজের বাহন? নো। ধ্বনির বাহন হবে না, অন্তরের বাহনও না। ভাষা হচ্ছে গিয়ে তোমার ভাবের বাহন, ভাষা হচ্ছে আমাদের মনের ভাবের বাহন। পরের কোয়েশ্চন, মানুষ মনের ভাব প্রকাশের জন্য যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে কি বলে? তোমরাই বলো, এটার কি ধ্বনি বলে? শব্দ বলবে না, বর্ণ বলবে না, কি হবে? ভাষা। মানুষ মনের ভাব প্রকাশের জন্য যে সকল অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে বলা হয় ভাষা। আচ্ছা, মানুষের ভাষা কিসের মাধ্যমে সৃষ্টি হয়? আমাদের ভাষা কিসের মাধ্যমে সৃষ্টি হয় বলো তো? এই যে দেখো, এখানে তোমার হচ্ছে ঠোঁটের সাহায্যে, ফুসফুসের সাহায্যে, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ভাষা তৈরি হয়। কিন্তু একসাথে আমরা ওই যে বইয়ে জিনিসটা দেখছিলাম কি, তোমার বইয়ে তো হচ্ছে বাকযন্ত্রের কতগুলা পার্ট দেয়া ছিল। যদি আমি দেখি, এই যে দেখো, এখানে গলবিল, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি সবকিছু একসাথে তৈরি হয়েছিল বাকযন্ত্র। ধ্বনির সাহায্যে সৃষ্টি হয় কিসের সাহায্যে? ধ্বনি সৃষ্টি হয় হচ্ছে আমার বাকযন্ত্রের সাহায্যে। তাহলে মানুষের ভাষা কিসের মাধ্যমে সৃষ্টি হবে? ধ্বনি সৃষ্টি হওয়া যেই কথা, আমার ভাষা সৃষ্টি হওয়া সেই একই কথা। তো এখানে মানুষের ভাষাও সৃষ্টি হবে বাকযন্ত্রের সাহায্যে। আচ্ছা, আমরা হচ্ছে পরের কোশ্চেনে যাই। বলা হয়েছে ভাষার প্রাণ কি? ভাই, ভাষার প্রাণ কি? ভাষার প্রাণ কি? এটা কি আমরা বইয়ে দাগিয়েছিলাম? চলো তো খুঁজে দেখি দাগিয়েছিলাম কি না। এই যে সুন্দর করে দাগানো আছে না, অর্থপূর্ণ ধ্বনি হলো কি ভাষার প্রাণ।
অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। তাহলে ভাষার প্রাণ কোনটি? ভাষার প্রাণ হচ্ছে গিয়ে অর্থপূর্ণ ধ্বনি। দেখছো, আমি কিন্তু তোমাদের যা পড়াইছি ওখান থেকে কোয়েশ্চেন করতেছি, বাইরের একটা কোয়েশ্চেনও নাই। বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে দেখো তো, মনে করার ট্রাই করো, মনে করার ট্রাই করো, পজ করে নিজের আনসার দাও, আমি আনসার দিয়ে দিচ্ছি। ভাষা হচ্ছে ৩,৫০০-এর উপর। বর্তমান বিশ্বে প্রায় ৩,৫০০-এর উপরের ভাষা প্রচলিত রয়েছে। আমাদের পরের কোয়েশ্চেন, পৃথিবীর কত লোকের মাতৃভাষা বাংলা? ২৫ কোটি, ৩০ কোটি, ৩৫ কোটি, ৪০ কোটি। দেখি তো এটা আমাদের বইয়ে দাগানো আছে কিনা। আমার তো মনে হচ্ছে আমি দাগাই দিয়েছি, তোমরা মনে করার ট্রাই করো তো। কোথায় গেল, কোথায় গেল? এই তো, পৃথিবীর প্রায় ৩০ কোটি লোকের মাতৃভাষা হচ্ছে গিয়ে বাংলা। তাহলে আমাদের আনসার কি হবে? ৩০ কোটি। আমরা পরের স্লাইডে যাই। যদি এখানে বলা হয়েছে বাংলা পৃথিবীর কততম তোমার হচ্ছে ভাষা। আচ্ছা, কততম বলতে আসলে এখানে কোয়েশ্চেনটা এরকম হয়তো, বাংলা পৃথিবীর কততম মাতৃভাষা। মাতৃভাষা ইলেন্টও কেমন লাগতেছে না তোমার? হচ্ছে বাংলা মাতৃভাষার ভিত্তিতে, বুঝছো? এখানে এরকম হইতো আনসারটা, কোয়েশ্চেনটা, যে মাতৃভাষার ভিত্তিতে বা জনসংখ্যার ভিত্তিতে। কোয়েশ্চেনটা একটু ত্রুটিপূর্ণ রয়ে গেল, এখানে হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম ভাষা। বলতো, বাংলা পৃথিবীর জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম ভাষা? আমাদের বইয়ে ছিল কিন্তু চতুর্থ। তো সেইটাই হচ্ছে আমাদের আনসার। পরের কোয়েশ্চেন, কি বেদে ভাষার রূপভেদ হয়? এইটা কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে তোমাদের হচ্ছে দাগিয়ে দিয়েছিলাম লাইনটা। কই গেল, কই গেল? দেখো, স্থানকাল এবং সমাজভেদে, স্থানকাল ও সমাজভেদে হচ্ছে ভাষার রূপভেদ দেখা দেয়। তাহলে কি ভেদে ভাষার রূপভেদ দেখা দেয়? স্থানকাল ও সমাজভেদে হচ্ছে ভাষার রূপভেদ দেখা দেয়। পরের কোয়েশ্চেন, ভাষা স্থির হয়ে গেলে তা কোন ভাষায় পরিণত হয়? বলো 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 বলো। ভাষাকে কিসের সাথে তুলনা করা হয়েছিল আগে এটা বলো। ভাষাকে হচ্ছে প্রবাহমান নদীর সাথে তুলনা করা হয়েছিল। আর কোনো ভাষা যদি স্থির হয়ে যায় তাকে কি বলে? মৃত ভাষা। ওই সেম তোমাদের বইয়ে লাইনটা দাগানো আছে, আমি দাগানো লাইনের বাইরে একটা কোয়েশ্চেনও করি নাই। তোমাদের স্কুলেও করবে না ভাই, যে লাইন দাগাই দিচ্ছে ওটার বাইরে স্কুলেও কোনো কোয়েশ্চেন করবে না। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় ভাষা বাংলা? আমরা কিন্তু এইটাও সুন্দরভাবে দাগানোর কথা বলছিলাম এবং দাগানো থাকারও কথা। এখানে তোমার হচ্ছে প্রজাতন্ত্রের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে হচ্ছে ভাষাকে বা তোমার হচ্ছে বাংলা বলে তোমার হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চেন, বাংলা ভাষার রীতি কয়টি? আচ্ছা, বাংলা ভাষার রীতি প্রধানত দুইটা ছিল না? যে বাংলা ভাষায় আমরা কথা বলি আর বাংলা ভাষায় আমরা লিখি। তাহলে বাংলা ভাষার রীতি কিন্তু প্রধানত দুইটি। তারপর ওই রীতিকে আবার ভাগ করা হয়েছে। ধরো এই যে আমি এখানে যদি আবার একটু তোমাদের মনে করানোর ট্রাই করি, দেখো রীতি কিন্তু দুইটা। একটা হচ্ছে যেই ভাষায় আমরা কথা বলি, যে হচ্ছে কথ্য রীতি, যেই ভাষায় কথা লেখ্য কথ্য, ও না 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 সরি সরি সরি, এই রীতির মধ্যে পড়বে হচ্ছে কি তোমার সাধু আর চলিত রীতি, সাধু রীতি আর হচ্ছে চলিত রীতি। তাহলে এখানে বাংলা ভাষার রীতি কয়টি? দুইটি। আমাদের পরের কোয়েশ্চেন, বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা আগেরটাই তো ঠিক ছিল, প্রধান রূপ বা রীতি কয়টি? বাংলা ভাষার প্রধান রূপ বা রীতি হচ্ছে দুইটা, কথ্য বা লেখ্য। তাহলে আমি এখানে ঠিকই ছিলাম, কনফিউজ হয়ে গেলাম পরে কেন জানি। তোমার এখানে ভাষার রীতি বা রূপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কথ্য, একটা হচ্ছে লেখ্য। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি পরের কোয়েশ্চেনে যাই, আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম কি? এখানে কি তোমাদের লিখে দিয়েছিলাম আমি আঞ্চলিক ভাষার অপর নাম কি? লিখে ফেলতে বলছি বইয়ে। আঞ্চলিক ভাষার অপর নাম লিখতে বলছিলাম কিন্তু উপভাষা। তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম কি হবে? আঞ্চলিক ভাষার অপর নাম হবে হচ্ছে উপভাষা। আমরা পরের কোয়েশ্চেনে যাই। এখানে লেখা আছে, কোন ভাষা রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়? এই সাধু আর চলিতর মধ্যে পূর্ণরূপ কোথায় ব্যবহৃত হয়?
সবাই বলো সাধু এবং চলিত ভাষা রীতির মধ্যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণরূপ কোথায় ব্যবহৃত হয়? অফকোর্স সাধু রীতিতে। সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় হচ্ছে চলিত রীতিতে। আচ্ছা, সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? এটাও তোমাদের পড়ানো হয়েছে, তোমাদের বইও দাগিয়ে দেওয়া হয়েছে। সাধু ভাষার তোমার হচ্ছে কোন শব্দের প্রভাব সবচেয়ে বেশি থাকে? তৎসম শব্দে। তৎসম শব্দ তোমার হচ্ছে সবচেয়ে বেশি দেখা যায় সাধু ভাষায়। পরের কোয়েশ্চন, চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা দেখি তো এখানে কি গুরুগম্ভীর দুর্বোধ্য মন্থর তো না। তৎসম শব্দের আধিক্য আমরা কিন্তু জানি সাধু ভাষা রীতিতে। পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট না, চলিত ভাষা রীতি কিন্তু ব্যাকরণের অনেক নিয়মই মানে না। তো সেক্ষেত্রে ফর শিওর সর্বজন গ্রাহ্য, মার্জিত এবং গতিশীল হচ্ছে গিয়ে চলিত ভাষা। পরের কোয়েশ্চেন, বাংলা ভাষার কোন রীতি বক্তৃতা, ভাষণ এবং নাটকের সংলাপের জন্য অনুপযোগী? এখানে কনফিউজ হবে না, বুঝছো? মানে আমরা কিন্তু একটা আমাদের পুরো কোয়েশ্চেনটা পড়ে আনসার করার টেন্ডেন্সি থাকতে হবে। অর্ধেক আনসার পড়ে কমন পড়ে গেলে যে ঠাস করে দাগায় ফেলবো, এটা কিন্তু না। যেমন এখানে দেখো বলা হয়েছে কোন ভাষার রীতি বক্তৃতা, ভাষণ এবং নাটকের সংলাপের জন্য অনুপযোগী। উপযোগী হলে উত্তর একটা, অনুপযোগী হলে উত্তর আরেকটা। উপযোগী হলে উত্তর হয়তো হচ্ছে চলিত ভাষা রীতি, কিন্তু যেখানে এখানে আমাকে বলছে অনুপযোগী, মানে আমরা হচ্ছে সাধু ভাষার এখানে উত্তর হবে সাধু ভাষা রীতি, কারণ আমরা সাধু ভাষা ব্যবহার করে তোমার হচ্ছে বক্তৃতা, ভাষণ বা নাটকের সংলাপ করতে পারি না। ঠিক আছে, আমাদের পরের কোয়েশ্চন, সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? পার্থক্য কোন পদে বেশি বলতো? সর্বনাম এবং ক্রিয়াপদ। অফকোর্স আমি বলছিলাম কি, দেখছিলাম 4টা পদের মধ্যেই পার্থক্য আছে, বিশেষণ বাদে বিশেষ্য, সর্বনাম, অব্যয় ক্রিয়া 4টা পদের মধ্যেই পার্থক্য আছে, কিন্তু সবচেয়ে বেশি পার্থক্য বিদ্যমান হচ্ছে কই? ক্রিয়া এবং সর্বনাম পদের মধ্যে। ক্রিয়া এবং সর্বনাম পদের মধ্যে সাধু চলিত রীতির মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য। আচ্ছা, এই লাইনটা কি তোমাদের দাগিয়ে দিছি? ভাঙিয়া যাইতে চাইলো, দেখো তো তোমাদের দাগানো আছে কিনা। না দাগানো থাকলে এখনো দাগায় নাও, আমি তো দাগাই দিছি, আমি জানি। এই যে কি, ভাঙিয়া যাইতে লাগিল, কি হবে? ভেঙে যেতে লাগলো। তাহলে ভাঙিয়া যাইতে লাগিল এর চলিত রূপ কি হবে? ভেঙে যাইতে লাগলো, ভাঙিয়া যেতে লাগলো, ভেঙে যেতে লাগিল, ভেঙে যেতে লাগলো। আচ্ছা, এই যে যাইতে, এটা কিন্তু সাধু ভাষা হয়ে গেছে। ভাঙিয়া, এইটাও সাধু ভাষার ওয়ার্ড। লাগিল, এইটাও কিন্তু সাধু ভাষার ওয়ার্ড। ভেঙে যেতে লাগলো, এখানে সবগুলা চলিত ভাষার ওয়ার্ড। তাহলে সেক্ষেত্রে আমার উত্তর হবে ভেঙে যেতে লাগলো। পরের কোয়েশ্চেন, তথাপি শব্দের চলিত রূপ কোনটি? তথাপি শব্দের চলিত রূপ কোনটি তোমরা বলো তো, তোমরা বলার চেষ্টা করো তো, তথাপি শব্দের চলিত রূপ কোনটি? এখানে কি ছিল? তথাপি, তথাপি হচ্ছে তবুও, তথাপি হচ্ছে গিয়ে আমার তবুও। প্রায়, আজ, যদি, এগুলা কিন্তু হবে না। তবুও হচ্ছে আমার তথাপির তোমার হচ্ছে গিয়ে চলিত রূপ। পরের কোয়েশ্চন, সর্বনাম পদের চলিত রীতির উদাহরণ কোনটি? এখানে সর্বনাম পদের চলিত রীতি কোনটা দেখো তো। তাহার, তাহার কি সাধু না চলিত? তাহার হচ্ছে সাধু। যদি তো তোমার হচ্ছে সর্বনামই না, বলে সর্বনামই না, তাহলে কাকেই একমাত্র সর্বনাম, এবং এটা হচ্ছে কাকে হচ্ছে চলিত রূপ। কাকে যদি চলিত হয়, কাকের সাধুরূপ কি হবে বলতো? কাকের সাধুরূপ কি ছিল বলো? কাহাকে। ওকে, আমরা পরের কোয়েশ্চনে যাই। অদ্যাপি শব্দের চলিত রূপ কোনটি? অদ্যাপি শব্দের চলিত রূপ কোনটা হবে? মনে করো, মনে করে বলার ট্রাই করো তো। অদ্যাপি শব্দের চলিত রূপ কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? অদ্যাপি হচ্ছে গিয়ে আজও। অদ্যাপি হচ্ছে আজও। আজ দাগালে কিন্তু কাটা, আজ দাগাও যদি কাটা। অদ্যাপির জন্য আজ ওই দাগাতে হবে, বইয়ে আজ ও আছে, আজ ওই দাগাতে হবে। আজ আর আজের মধ্যেও ডিফারেন্স আছে, ঠিক আছে? তোমাদের অদ্যাপির জন্য আজ ওই কিন্তু দাগাতে হবে। আচ্ছা, তো এইটুকু হচ্ছে আমাদের তোমার ফার্স্ট পেপারের, সরি ফার্স্ট চ্যাপ্টারের পার্ট ছিল। আমরা হচ্ছে তোমাদের জন্য ধাপে ধাপে ক্লাসগুলো দিব। একসাথে তোমাদের যদি সব পড়ায় ফেলি অত মানে খুবই লম্বা ক্লাস হয়ে যাবে, এবং দেখা যাবে কি তোমাদের মনোযোগটা ঠিক থাকতেছে না। তো সেই জন্য আমরা হচ্ছে ভাগ ভাগ করে পড়াচ্ছি। যেমন আজকে কিন্তু আমি শুরুতে বলে দিয়েছিলাম কি কি পড়াবো। শুরুতেই তোমাদের হচ্ছে এখানে দেখাইছি যে আমি হচ্ছে
ভাষা পড়বো, রাষ্ট্রভাষা, এগুলো পড়বো। তার মধ্যে আমরা কি কি পড়ে ফেলছি দেখো, আমরা অলরেডি ভাষা পড়ে ফেলছি, আমরা অলরেডি মাতৃভাষা রাষ্ট্রভাষা পড়ে ফেলছি, আমরা অলরেডি সাধু এবং চলিত রীতির পার্থক্য পড়ে ফেলছি, এবং আমরা কিন্তু এখান থেকে এমসিকিউ সলভ করে ফেলছি। তোমরা সবাই কিন্তু জানাবা নিজেরা কয়টা এমসিকিউ এমনিতেই পারছিলা, ঠিক আছে? আমি সিরিয়াসলি আমি তোমাদের সকলের কমেন্ট পড়ে দেখবো যে কতজন কতগুলো এমসিকিউ পারছো। হ্যাঁ, তারপর দেখো এখানে আমাদের আর কি আছে, আমাদের হচ্ছে এখানে আরেকটা পরিচ্ছেদ বাকি আছে যেটা আজকে পড়বো, ধ্বনি এবং বর্ণ এবং হচ্ছে মফলা এবং বফলার উচ্চারণ। ধ্বনি এবং বর্ণ এবং হচ্ছে মফলা এবং বফলার উচ্চারণ। আচ্ছা, তো আমরা হচ্ছে শুরু করতেছি আমাদের সেকেন্ড যেই পরিচ্ছেদটা আছে, দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনি দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ধ্বনিতে আমরা হচ্ছে মেইনলি পড়বো ধ্বনি, বর্ণ আর হচ্ছে মফলা এবং বফলার উচ্চারণ। তো এখন আমরা দেখি এখানে ধ্বনি জিনিসটা কি। হ্যাঁ, ধ্বনি হচ্ছে দেখো আমরা যে নিজেদের বাকযন্ত্র দিয়ে যে কোনো আওয়াজ তৈরি করি ওইটাই হচ্ছে ধ্বনি। মানে আমরা যে কোনো আওয়াজ, আমরা আমাদের বাকযন্ত্রের মাধ্যমে যে কোনো আওয়াজ যে তৈরি করি ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ধ্বনি। ধ্বনিকে অর্থপূর্ণ হতে হবে না, শব্দকে অর্থপূর্ণ হতে হবে। ধ্বনি অর্থপূর্ণ না হইলেও চলবে, তুমি মুখ দিয়ে যে কোনো আওয়াজ বের করো যেটার কোনো মিনিং নাই, মিনিংলেস, তাও ওই জিনিসটা ধ্বনি হবে। কিন্তু ওই জিনিসটাকে শব্দ হতে হলে বা ওই জিনিসটাকে বাক্য হতে হলে অর্থপূর্ণ হতে হবে, ঠিক আছে? তো ধ্বনি আমার হচ্ছে এখানে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ধ্বনি কি। ধ্বনি হচ্ছে কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ধ্বনির সাথে অর্থের সংশ্লিষ্টতা থাকে না। এই যে আমি যে জিনিসটা বলছিলাম, ধ্বনির সঙ্গে কিন্তু সাধারণত অর্থের কোনো সংশ্লিষ্টতা থাকে না। ধ্বনির সাথে অর্থের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। ধ্বনি কিসের সাহায্যে তৈরি হয়? ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনি তৈরিতে যেসব বাক প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলা কি কি? ধ্বনি তৈরিতে সহায়তা করে হচ্ছে ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। আচ্ছা, তো মানুষ কি করে? ফুসফুসের সাথে শ্বাস ত্যাগ গ্রহণ করে। ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয়, তবে সব ধ্বনি কিন্তু ভাষা গ্রহণ করে না। আমি এই যে এই জিনিসটাই বারবার বলতে চাচ্ছি তোমাদের, ধ্বনি হচ্ছে গিয়ে কোনো অর্থ নাই। ধ্বনি হচ্ছে যে কোনো আওয়াজ, যে কোনো শব্দই হচ্ছে ধ্বনি, কিন্তু সেটাকে অর্থপূর্ণ হতে হলে সেটাকে শব্দ অথবা বাক্য হতে হলে হচ্ছে অর্থ থাকতে হবে। একমাত্র অর্থপূর্ণ হলে সেটা হচ্ছে গিয়ে ধ্বনি, শব্দ অথবা বাক্য হবে, নয়তো সেটা ধ্বনিই থেকে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে বাংলা ভাষায় ধ্বনিগুলাকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আর একটা হচ্ছে কি আমার ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, এখানে হচ্ছে তোমাদের একটা জিনিস যদি আগেই তোমাদের অ্যাড করে দিয়ে পড়াইতে চাই, তোমার বাংলা ভাষায় ধ্বনি হচ্ছে বেসিক্যালি বাংলা ভাষায় তোমার দুই প্রকারের, হচ্ছে স্বরধ্বনি ঠিক দিয়ে ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, বাংলা ভাষায় বর্ণ আছে, কিন্তু বর্ণ কিন্তু দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, আমরা সবাই ছোটবেলা থেকে এগুলার সংখ্যা কিন্তু জানি। বাংলা ভাষায় স্বরবর্ণ কতগুলা? স্বরবর্ণ হচ্ছে 11টা। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কতগুলা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে বাংলা ভাষায় স্বরবর্ণ হচ্ছে গিয়ে 11টা, বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। এখানে তোমার ব্যঞ্জন ধ্বনির নাম্বারটা উল্লেখ করে নাই। আচ্ছা, তো আমাদের এখান থেকে তোমার হচ্ছে আমরা জানি স্বরধ্বনি হচ্ছে বাংলা ভাষায় 60টা। স্বরধ্বনি হচ্ছে বাংলা ভাষায় 60টা। স্বরবর্ণ কয়টা? 11টা। স্বরধ্বনি হচ্ছে গিয়ে তোমার 60টি। সেভাবে তোমার হচ্ছে ব্যঞ্জন বর্ণ হচ্ছে গিয়ে এখানে 39টা। তাহলে এখানে তোমার হচ্ছে ব্যঞ্জন ধ্বনি কয়টা হতে পারে?
আচ্ছা সরি, আমি একটু তোমাদের সেট আপ করতে গেছিলাম। তো এখানে তোমার হচ্ছে আমরা বইয়ের পড়ায় যদি ফেরত যাই, দেখো আমরা হচ্ছে পড়তেছিলাম কি ধ্বনিগুলাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, যে স্বরধ্বনি, সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির মধ্যে মেইন ডিফারেন্সটা কি দেখো, স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতর কোথাও বাধা পায় না, যে ধ্বনি উচ্চারণের সময় কি হয়, মুখের ভেতর কোথাও বাধা পায় না, এবং যা হচ্ছে অন্য ধ্বনির সাহায্য ছাড়াই নিজেকে সম্পূর্ণভাবে উচ্চারিত হয়, তাকে হচ্ছে স্বরধ্বনি বলে। মানে কি, যে হচ্ছে তোমার উচ্চারণের সময় কোনো বাধা পাচ্ছে না, সেটা হচ্ছে গিয়ে স্বরধ্বনি, এবং যা হচ্ছে অন্যের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে। যেমন বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতগুলা? 60টা। এটা কিন্তু ভাইয়া এমসিকিউ হয়ে আসবে। হ্যাঁ, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে গিয়ে 60টি। কি কি দেখো, স্বর, স্বরয়া, রস্যই, দীর্ঘই, এ, ও এবং এ। স্বরবর্ণ আর স্বরধ্বনির মধ্যে কনফিউজ হবে না, ঠিক আছে? স্বরধ্বনি হচ্ছে 60টা মাত্র। আর ব্যঞ্জন ধ্বনিটা কি, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতর কোথাও না কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না, তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। যেমন ধর আমরা যদি ক উচ্চারণ করি, হ্যাঁ, আমরা যদি তোমার হচ্ছে ক উচ্চারণ করতে চাই, ক কিন্তু আসল উচ্চারণটা এভাবে হয় ক, তার মানে ক যুগ স্বর অ, তে হচ্ছে ক। খ উচ্চারণ করলেও ব্যাপারটা এরকমই হচ্ছে খ, খ, স্বর অ। এখানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনিকে তার মানে উচ্চারিত হতে হলে, আমরা যদি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ করতে চাই, তাহলে সবসময় হচ্ছে স্বরধ্বনির আশ্রয় নিতে হয়। এই যে দেখো, আমরা হচ্ছে ধ্বনিগুলোকে প্রকৃতভাবে শ্রুতিযুক্ত করে উচ্চারণ করতে হলে কি করতে হবে? স্বরধ্বনির আশ্রয় নিতে হবে। যেমন এই যে ক, গ, প ইত্যাদি, ক, গ, প। তাহলে এখানে কিন্তু শেষে স্বর অ উচ্চারিত হচ্ছে। তাহলে স্বরধ্বনি কি করে? স্বরধ্বনি হচ্ছে উচ্চারণের সময় কোথাও বাধা পায় না। 2, স্বরধ্বনি হচ্ছে কারো সাহায্য ছাড়াই নিজে থেকে উচ্চারিত হতে পারে। ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে কি হচ্ছে? ব্যঞ্জনধ্বনি হচ্ছে উচ্চারণের সময় বাধা পায় এবং ব্যঞ্জনধ্বনি কি করে? অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। উচ্চারিত হওয়ার জন্য স্বরধ্বনির সাহায্য নিতে হয়। আচ্ছা, এখন চলে আসছে বর্ণ। আমাদের কিন্তু ধ্বনি শেষ, এখন আসছে কি আমার বর্ণ। বর্ণ কি দেখো তো, মানুষের মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্ট, তার কোনো আকার নেই, ধ্বনির কিন্তু কোনো আকার নেই, এগুলো মানুষ মুখে উচ্চারণ করে। তাহলে আমরা বর্ণ দিয়ে কি করি? লিখি। এই যে ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলোর প্রতিনিধি হিসেবে কিছু চিহ্ন তৈরি করা হয়েছে, এই চিহ্নের নাম বর্ণ। আন্ডারলাইন করবা এটা। অর্থাৎ কোনো ভাষা লিখতে যদি ধ্বনি দ্যোতক সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয়, তাকে বর্ণ বলে। আচ্ছা, বর্ণকে আরেকটা কি বলছে দেখো তো, ধ্বনি দ্যোতক সংকেত। ধ্বনি দ্যোতক সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয়, তাকে বলা হয় হচ্ছে গিয়ে বর্ণ। বর্ণগুলোর সমষ্টি হচ্ছে বর্ণমালা। বর্ণগুলোর সমষ্টি হচ্ছে আমার বর্ণমালা। বাংলা ধ্বনি যেমন 2 প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, ঠিক তেমনি বাংলা বর্ণ হচ্ছে 2 প্রকার, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ। মৌলিক স্বরধ্বনি 60টা, কিন্তু স্বরবর্ণ কিন্তু 11টা। ঠিক আছে। আচ্ছা, আর ব্যঞ্জন বর্ণ কি? ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ বা সংকেতকে ব্যঞ্জন বর্ণ বলে। যেমন ব্যঞ্জন বর্ণ আছে কতগুলা? 39টা। স্বরধ্বনি আর স্বরবর্ণ কিন্তু সেম নাম্বার না। স্বরধ্বনি হচ্ছে 60টা, ওই দিক দিয়ে স্বরবর্ণ হয়ে গেছে 11টা। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের দেখলাম ব্যঞ্জন বর্ণ কতগুলা। বর্ণমালা কি? বর্ণমালা হচ্ছে কোনো ভাষা লিখতে যে ধ্বনি দ্যোতক সংকেত বা চিহ্নসমূহ ব্যবহৃত হয়, তার সমষ্টি হচ্ছে বর্ণমালা। যেমন তোমার হচ্ছে বাংলা ভাষার ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে বর্ণমালা বলে। বাংলা ভাষায় বর্ণমালা কতগুলা টোটাল? বাংলা ভাষায় কতগুলা বর্ণমালা আছে? বাংলা ভাষায় বর্ণমালা আছে টোটাল হচ্ছে গিয়ে 50টি। আচ্ছা, এখানে দেখো বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ, এইগুলো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একদম বেসিক পড়া করছি। আমরা হচ্ছে সেটা ক্লাস নার্সারি, প্লে নার্সারি বা ক্লাস 1-2 থেকেই কিন্তু এগুলো জানি। স্বরবর্ণ, স্বরধ্বনি, তারপর হচ্ছে স্বরবর্ণ কতগুলা, স্বরধ্বনি কতগুলা, এগুলো কিন্তু আমাদের নতুন পড়ার বিষয় না, এগুলো অনেক আগে থেকেই আমরা জানি। নতুন পড়ার বিষয় যেটা, সেটা হচ্ছে এখন থেকে আমরা পড়া শুরু করতেছি, যে এখন থেকে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার এখানে আমরা হচ্ছে বিভিন্ন শব্দের উচ্চারণ পড়ব। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ থাকবে 2 রকমের। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন
দেখবো যে বাংলা বর্ণমালায় এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলা এগুলা কিভাবে উচ্চারিত হচ্ছে এবং উচ্চারিত রূপগুলা কি কি সেগুলা। যেমন দেখো আমরা যদি এখানে দেখি বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পূর্ণরূপ, একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের পূর্ণরূপ কি? বাংলা ভাষা লেখার সময় কোনো শব্দে স্বাধীনভাবে স্বরবর্ণ বসলে তার পূর্ণরূপ ব্যবহৃত হয়। স্বাধীনভাবে যখন কোনো শব্দ বসে তখনই কিন্তু তার পূর্ণরূপ ব্যবহৃত হচ্ছে। এক্সাম্পলগুলা সবগুলা লাগবে না, আমি যেগুলা আন্ডারলাইন করে দিব সেগুলা মনে রাখবা বেশি করে। যেমন দেখো স্বরবর্ণের পূর্ণরূপ কিন্তু 3 জায়গায় হতে পারে। শব্দের প্রথমেও হতে পারে, শব্দের শেষেও হতে পারে, শব্দের মধ্যেও হতে পারে। যেমন শব্দের প্রথমের উদাহরণ যদি দেখো আছে হচ্ছে অনেক, আকাশ, ইলিশ, উকিল, ঋণ, এক। এগুলাতে কিন্তু স্বরবর্ণের পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে, রাইট? স্বরবর্ণের পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে না? এই যে অনেক, ইলিশ, এক, অনেক, ইলিশ, এক, এগুলাতে সবগুলোতে হচ্ছে স্বরবর্ণের পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে। শব্দের মধ্যে উদাহরণ দেখো আছে হচ্ছে বেদুইন, আছে হচ্ছে বাউল, পাউরুটি, আবহাওয়া। আর শব্দের শেষে বই, বউ, যাও। এগুলা হচ্ছে স্বরবর্ণের পূর্ণরূপের ব্যবহার। মানে বেসিক্যালি স্বরবর্ণের পূর্ণরূপ কি বলতো? যখন স্বাধীনভাবে শব্দের মধ্যে স্বাধীনভাবে স্বরবর্ণ বসে তখন সেগুলাই হচ্ছে স্বাধীনভাবে স্বরবর্ণ বসলে তার পূর্ণরূপ ব্যবহৃত হচ্ছে। যেমন এই যে এখানে কি স্বর স্বাধীনভাবে বসছে অনেকে, এটা হচ্ছে ওর পূর্ণ ব্যবহার। এই যে রস্যই স্বাধীনভাবে বসছে, একের এ স্বাধীনভাবে বসছে, বইয়ের ই স্বাধীনভাবে, বউয়ের উ স্বাধীনভাবে, যাওয়ের ও স্বাধীনভাবে। এই যেগুলো যে স্বাধীনভাবে ব্যবহৃত হচ্ছে মানে বানান লেখার সময় আমরা জিনিসটাকে লিখতেছি, সেটা হচ্ছে গিয়ে তোমার স্বরবর্ণের পূর্ণরূপ। আচ্ছা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ যেটা, এই যে দেখো এখানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের কিন্তু ভাইয়া আরেকটা নাম আছে। আমরা ছোটবেলা থেকে কার পড়ে আসি না? কার কার কার। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। যেমন কার চিহ্ন কয়টা আছে আমাদের? কার চিহ্ন আছে হচ্ছে 10টা। কার চিহ্ন কয়টা? কার চিহ্ন হচ্ছে 10টা। কি কি কার আছে দেখো তো? অকার, ইকার, রস্যইকার, রস্যুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, উকার, ওকার। এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকেই জানি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ মানে হচ্ছে কার। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে তোমার দেখবা ফলা। আচ্ছা, সেখানে পরে যাচ্ছি। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা, সেখানে যাব। তার আগে আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার জিনিসটা দেখিনি। কার কিন্তু 10টা, ঠিক আছে? আচ্ছা, স্বরবর্ণের আমরা স্বরবর্ণ থেকে কি কি পড়লাম দেখো তো, একটু এখানে লিস্ট করি। হ্যাঁ, স্বর থেকে, স্বর ওয়ার্ডটা থেকে, হ্যাঁ স্বর ওয়ার্ডটা থেকে যদি দেখি, স্বরবর্ণ, স্বর ধ্বনি, আর পড়ছে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। বা ফলা। স্বরবর্ণ কিন্তু 11টা, স্বরধ্বনি হচ্ছে গিয়ে 7টা, আর সংক্ষিপ্ত রূপ বা ফলা লিখছি, সরি, সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে কার। সংক্ষিপ্ত রূপ বা কার হচ্ছে গিয়ে 10টা। এখানে কি কি কার আছে? আকার, ইকার, রস্যইকার, রস্যুকার, রস্যইকার, দীর্ঘইকার, রস্যুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, উকার, ঔকার। কার নাই শুধু স্বর এর কোনো কার নেই। স্বর অ এর হচ্ছে কার নেই, মানে স্বরর কোনো সংক্ষিপ্ত রূপ নাই। বাকি সবারই কিন্তু তোমার হচ্ছে সংক্ষিপ্ত রূপ রয়েছে। এবং এখানে কারগুলো দিছে, কোনটায় কি কার ব্যবহৃত হয়েছে এগুলো তোমরা কিন্তু এমনিই বুঝবা। হ্যাঁ, আমরা তোমার হচ্ছে এখানে দেখি ব্যঞ্জন বর্ণের, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের কি কি আছে। ব্যঞ্জন বর্ণের হচ্ছে 2টা লিখিত রূপ আছে, একটা হচ্ছে পূর্ণরূপ, একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণেরও কি আছে? 2টা। তোমার হচ্ছে স্বরবর্ণের যেমন 2টা রূপ ছিল, লিখিত রূপ আর পূর্ণরূপ, ঠিক তেমন ভাবে ব্যঞ্জন বর্ণেরও 2টা রূপ আছে, লিখিত রূপ আর পূর্ণরূপ। এখানে তোমার হচ্ছে পূর্ণরূপ আর সংক্ষিপ্ত রূপ। এখানে পূর্ণরূপ কি? ওই সেম, শব্দের প্রথমে, মধ্যে বা শেষে যখন স্বাধীনভাবে বসবে। যেমন এই যে এখান থেকে দাগ দিবা কবিতা, টগর, কাকলি, ফুটবল, শীতল। এখানে দেখো এই যে ক, ত,
স্বাধীনভাবে না, সরি, এখানে শুধু কটা স্বাধীনভাবে হচ্ছে তোমার ব্যবহৃত হয়েছে। ওগুলাকে স্বাধীনভাবে ব্যবহৃত হয় নাই কেন? ওগুলা স্বাধীনভাবে ব্যবহৃত হয় নাই কেন বলো তো? ওগুলাতে তোমার হচ্ছে কার আছে, যেমন বতে অকার আছে, ততে আকার আছে, স্বরবর্ণ সাথে ব্যবহৃত হইতে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে পড়াশোনাতে যে প ব্যবহৃত হয়েছে স্বতন্ত্রভাবে, টগরে সবগুলোই স্বতন্ত্র, কাকুলিতে যে কটা স্বতন্ত্রভাবে, ফুটবলে হচ্ছে ব ফ ট ব লটা স্বাধীনভাবে, এই যে শব্দের শেষে ধরো আমে ম, শীতলের ত আর ল, সিলেটের হচ্ছে গিয়ে ট, এগুলো কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, সংক্ষিপ্ত রূপ কি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের আরেকটা নাম কি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের আরেকটা নাম হচ্ছে ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। এই যে দেখো, অনেক সময় স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জন বর্ণের আকার সংক্ষিপ্ত হয়ে যায়। এই সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা কয়টি? ফলা হচ্ছে 6টি। ব্যঞ্জন বর্ণের ফলা হচ্ছে 6টি। কার কতগুলো ছিল ভাই? কার 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 ছিল হচ্ছে গিয়ে তোমার, কোথায় গেল? কার ছিল হচ্ছে গিয়ে 10টা। অপর দিক দিয়ে ফলা কতগুলা? ফলা হচ্ছে গিয়ে 6টা। কি কি ফলা আছে? নফলা और নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। কি কি? নফলা, বফলা, মফলা, জফলা, রফলা আর লফলা। যেমন এখান থেকে একটা একটা করে এক্সাম্পল লাগবে। যেমন চিহ্নতে হচ্ছে নফলা, যত্নতে হচ্ছে নফলা, বর মধ্যে বিশ্বতে হচ্ছে বফলা, পদ্মা, তন্ময়, এগুলাতে হচ্ছে মফলা, মুহাম্মদ, এগুলাতে হচ্ছে মফলা। জর মধ্যে আছে ব্যাংক, খ্যাতি, রর মধ্যে আছে ক্রয়, গ্রহ। আচ্ছা, রফলা আর রেফ কিন্তু দুইটাই র এর সংক্ষিপ্ত রূপ। এগুলো হচ্ছে দন্তান্ন মূর্ধন্য সংক্ষিপ্ত রূপ হচ্ছে নফলা, ব এর সংক্ষিপ্ত রূপ বফলা, ম এর সংক্ষিপ্ত রূপ মফলা, জ এর সংক্ষিপ্ত রূপ জফলা। র এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দুইটা, কি? একটা হচ্ছে রেফ আর একটা হচ্ছে রফলা। আর ল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে তোমার ক্লান্ত, গ্লাস, অম্লান, মানে তোমার হচ্ছে ল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে লফলা, যেমন আছে ক্লান্ত, অম্লান, এগুলা। আচ্ছা, এখানে দেখো একটা দিছে, হ্যাঁ, ছক দিছে। এখানে তোমার হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে স্বর এবং ব্যঞ্জন বর্ণগুলোর নাম নিচের ছকে দেখানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমাদের হচ্ছে এই যে এই চারটা কি ভাই আমরা মুখস্থ করব, নাকি চারটা হচ্ছে আমরা কিভাবে মনে রাখতে পারি? এইটা নিয়ে তোমাদের হচ্ছে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই এই চারটা আমরা কি করব, এই চারটা কি আমরা মুখস্থ করব নাকি কেমনে কি করব বুঝতেছি না। আচ্ছা ভাই, এখানে তোমাদের হচ্ছে এই চারটার জন্য আমি তোমাদের একটা শর্ট টেকনিক শিখাই দিব। হ্যাঁ, এই চারটার জন্য আমি তোমাদের একটা অনেক শর্ট টেকনিক শিখাই দিব। শর্টে তোমার হচ্ছে এই চারটাকে যেন মনে রাখতে পারো। তো এখানে এই চারটা মনে রাখার যে তোমাদের শর্ট টেকনিকটা শিখাবো, সেটা হচ্ছে আমি নিজে আমার একজন স্যারের কাছ থেকে শিখেছি। আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলের স্যারের কাছ থেকে আমি হচ্ছে এই জিনিসটা শিখেছিলাম। আজকে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি ওই জিনিসটা। তো এখানে তোমার হচ্ছে এটার জন্য আমাদের আগে একটু বর্গ সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে একটু আগে ফেরত যাই। এই যে তোমার ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণে তোমার বর্গ আছে টোটাল হচ্ছে গিয়ে 5টি। বর্গ জিনিসটা কি ভাই? বর্গ হচ্ছে এই যে দেখো 5টা লাইনে 5টা করে ওয়ার্ড আছে না? 5টা লাইনে কিন্তু 5টা করে ওয়ার্ড আছে। ওই 5টা যে ওয়ার্ড, এদেরকেই তোমার হচ্ছে বলা হয় বর্গ। যে 5টা লাইনে 5টা ওয়ার্ড, এদেরকে কি বলা হয়? বর্গ বলা হয়। যেমন মানে বর্গ বলতে ধরো এই যে এখানে 5টা বর্ণ, এখানে 5টা বর্ণ, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, টোটালি 5টা লাইনেই কিন্তু 5টা করে বর্ণ আছে। বাকিগুলোতে দেখো 5টা করে বর্ণ কিন্তু নাই। যেমন এটাতে 3টা, এটাতে 4টা, এটাতে 4টা, এটাতে 3টা। তো এই যে এখানে একটু ডিফারেন্স আছে, কিছুতে কতগুলোতে হচ্ছে 5টা করে আছে, কতগুলোতে হচ্ছে 3টা করে আছে। হ্যাঁ, তো ব্যঞ্জন বর্ণের যেগুলোতে হচ্ছে 5টা করে বর্ণমালা থাকে, ওদের প্রথম অক্ষর অনুসারে ওদেরকে বর্গ হিসাবে নাম দেওয়া হয়। যেমন ধরো ক থেকে শুরু করে ক, ঘ, ঙ, এই 5টা পর্যন্ত হচ্ছে গিয়ে তোমার ক বর্গ। চ থেকে শুরু করে নিয় পর্যন্ত হচ্ছে গিয়ে চ বর্গ। ট থেকে শুরু করে মূর্ধন্য পর্যন্ত হচ্ছে গিয়ে তোমার ট বর্গ। তেমনি ভাবে ত থেকে শুরু করে দন্তান্ন পর্যন্ত হচ্ছে গিয়ে ত বর্গ।
আর লাস্ট প থেকে শুরু করে ম পর্যন্ত হচ্ছে গিয়ে তোমার প বর্গ। এই যে এখানে তোমার হচ্ছে এই 5টা বর্গ, তাহলে আমার এই 5টা বর্গে কিন্তু টোটাল প্রত্যেকটা বর্গে যদি 5টা করে বর্ণ থাকে তাহলে আমার টোটালি কিন্তু 5টা বর্গে মিলিয়ে আছে তোমার 25টি বর্ণ। এখানে আমরা হচ্ছে এই বর্গগুলা শিখতেছি কেন? আমরা হচ্ছে উচ্চারণ স্থানগুলা সহজেই মনে রাখতে চাই। তো আমি যে শর্ট টেকনিকটা তোমাদের শেখাবার কথা বলতেছি, ওই শর্ট টেকনিকে আমরা হচ্ছে তো আমরা যে এখানে তোমার হচ্ছে উচ্চারণ স্থান ভেদে পড়বো, তো এই উচ্চারণ স্থান ভেদে পড়ার জন্য আমরা হচ্ছে এই বর্গগুলার হচ্ছে হেল্প নিব। তো আমরা এখানে একটু স্লাইডে যাই। এখানে আমরা হচ্ছে তোমার প্রত্যেকটা বর্গকে এই যে যেমন ধরো তোমার ক বর্গ ছিল, তারপর হচ্ছে চ বর্গ, ট, ত, প, এই যে এখানে 5টা বর্গ আছে, এই 5টা বর্গকে আমরা রস্যকার দিয়ে তোমার হচ্ছে মনে রাখবো। যেমন ক বর্গ হচ্ছে কু, চ বর্গ হচ্ছে চু, ট বর্গ হচ্ছে টু, ত বর্গ হচ্ছে তু, প বর্গ হচ্ছে পু। আমাদের 5টা বর্গ কি কি? ক, চ, ট, ত, প। এবং এদেরকে আমরা কিভাবে মনে রাখবো? কু, চু, টু, তু, পু। আচ্ছা, যদিও এটা খুব হাস্যকর মনে হচ্ছে, আমাকে যখন স্যার পড়াইতো ওই তো আমার ওই আম্মু এবং দাদু থাকতো তো গ্রামের বাড়িতে থাকার সময়, তো ওরাও খুব হাসাহাসি করতো এইভাবে স্যার কুচু টুতু প কেন বলতেছেন। বাট এটা যে কতটা লাভজনক হয়েছে আমার জন্য এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি সেদিকে যাই। এখানে আছে ক, চ, ট, ত, প। এদেরকে এই ক বর্গতে আমরা কি বলবো? কু। কর মধ্যে তাহলে আমাদের কি কি বর্গ আছে বলতো? কি কি ধ্বনি পড়ে গেছে কর মধ্যে? মানে কুর মধ্যে পড়ে গেছে হচ্ছে এই 5টা, ক, খ, গ, ঘ, উ। চুর মধ্যে পড়ে গেছে হচ্ছে চ, ছ, বর্গীয় জ, ঝ, আর হচ্ছে নিয়। টর মধ্যে পড়ে গেছে হচ্ছে ট, ঠ, ত, থ, দন্তান্ন। তর মধ্যে পড়ে গেছে হচ্ছে ত, কি লিখলাম? ট, ঠ, ছি, সরি আমি ব্যঞ্জন মনে ভুলে গেছি। ট, ঠ, দ, ধ, দন্তান্ন, না আবার ভুল লিখতেছি। ট, ঠ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, প, ফ, ব, ভ, ম, ত, থ, ত, থ, আবার ভুল লিখছি। ট, ঠ, কি করতেছি? আচ্ছা, আমার বর্গের মধ্যে কি আছে? ট, ঠ, ড, ঢ, মূর্ধান্য, তারপর আছে ত, থ, দ, ধ, দন্তান্ন। ট, ঠ, ড, ঢ, মূর্ধান্য, ত, থ, দ, ধ, দন্তান্ন, আর হচ্ছে গিয়ে প, ফ, প, ভ, প, ফ, ব, ভ, ম। আচ্ছা, তো এই যে এইভাবে এই যে আমরা হচ্ছে তোমার এইরকম বর্গ আকারে জিনিসগুলা লিখে কু দিয়ে বোঝাচ্ছে এই 5টা, চু দিয়ে বোঝাচ্ছে এই 5টা, টু দিয়ে বোঝাচ্ছে এই 5টা, তু দিয়ে বোঝাচ্ছে এই 5টা, পু দিয়ে বোঝাচ্ছে এই 5টা। আচ্ছা, তো এইটা আমাদের এই জিনিসটা মনে রাখতে কিভাবে হেল্প করবে? এই যে এই 4টা মনে রাখতে কিভাবে হেল্প করবে? হ্যাঁ, আচ্ছা, আমি এই জিনিসটাকে এখানে লিখবো না ওখানে লিখবো। আচ্ছা, আমি একটু শর্ট করে বা বড় করে তোমাদের এখানেই লিখে দেওয়ার ট্রাই করি। হ্যাঁ, এখানে আমরা এইভাবে মনে রাখবো, দেখো, ও একটা ছন্দ মনে রাখবো। হ্যাঁ, অ, আ, হ, কু, কণ্ঠ, অ, আ, হ, কু, কণ্ঠ। তারপর মনে রাখবো হচ্ছে ই, চু, চ, শ, তালু।
আমার সাথে সাথে বলবা, হ্যাঁ। অ আ হকু কণ্ঠ, ইচু যশ তালু। তারপর হচ্ছে গিয়ে তোমার রি টু রস মূর্ধা। তারপর হচ্ছে আমরা মনে রাখবো নিতু নস ঋতু রস মূর্ধা। তারপর হচ্ছে গিয়ে তোমার এরকম নি তু লস দন্ত, উ উ উ উষ্ঠ। তারপর এখানে হচ্ছে ছন্দ মিলাইতে হচ্ছে তাই কি তোরা রুষ্ঠ, এটা এমনি জাস্ট ছন্দ মিলানোর জন্য, হ্যাঁ। তাই কি তোরা রুষ্ঠ। তারপর হচ্ছে এ ওই কণ্ঠ তালু, আর হচ্ছে ও ও কণ্ঠ উষ্ঠ। দেখো ভাই, এই ছন্দটার মাধ্যমে তোমরা সব পারবা। যেমন দেখো তো কি লিখছি এখানে আমি, ও আ হকু কণ্ঠ, ও আ হ, আর কু 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 বলতে কি, কু হচ্ছে ক বর্গ, ক বর্গের মধ্যে কি কি আছে, ক খ গ ঘ উ। তাহলে অ আ হকু কণ্ঠ মানে কণ্ঠ বা জিহ্বামূলীয় এবং কণ্ঠ বা জিহ্বামূল এবং কণ্ঠ বা জিহ্বামূলীয়। তারপর আছে হচ্ছে তোমার ইচু যশ তালু। এই যে ই চু, চুর মধ্যে কি পড়ে গেছে, চ ছ বর্গের জ ঝ নিয়, এর সাথে ই ফ্রি, তাহলে ইচু যশ, তারপর হচ্ছে যে জ স তালু, তালুতে পড়ে গেল। তারপর কি ঋতু রস মূর্ধা। এই যে দেখো তো রিতে র লিখছি রি, তারপর হচ্ছে টুতে কি ট ঠ ড ঢ মূর্ধান্য ঋতু র, তারপর হচ্ছে গিয়ে তোমার স কই গেল ঋতু র, ও সরি এখানে তোমার হচ্ছে স বলতে মধিনা স লিখার কথা ছিল, ঋতু রস মূর্ধা। তারপর কি লিখছি নিতু লস দন্ত, এই যে মূর্ধান্য নি, তু দিয়ে কি ত থ দ ধ মূর্ধান্য, তারপর হচ্ছে ল স কই পড়ে গেছে দন্ত। আর কি আছে উ পু উষ্ঠ, এই যে উ উ পু দিয়ে কি প ফ ব ভ ম সবগুলা, এটা হচ্ছে কি আমার উষ্ঠ। আর লাস্ট হচ্ছে এ ওই কি লিখছি, এ ওই লিখছি হচ্ছে কণ্ঠতালু, ও ওই লিখছি হচ্ছে আমার কণ্ঠ উষ্ঠ। ঠিক আছে। আচ্ছা, তো এখন এইখানে আমরা হচ্ছে এই জিনিসটাকে আবার একটু রিমাইন্ডার করি, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমি এখানে কি লিখছি, আমি এখানে কি টেকনিক দিছি, আমি হচ্ছে এখানে তোমার আমি হচ্ছে এখানে তোমার কণ্ঠ ধ্বনি কণ্ঠ কণ্ঠ তুমি হচ্ছে একটা ধ্বনির উচ্চারণ স্থান কিভাবে মনে রাখতে পারো, একটা ধ্বনির উচ্চারণ স্থান কিভাবে মনে রাখতে পারো, ওই জিনিসটাকে টেকনিক ওয়াইজ দিছি। আচ্ছা, তো এখানে এই যে দেখো এখানে সুন্দর একটা আমি হচ্ছে টেকনিক দিছি তোমাদের কিভাবে হচ্ছে তোমরা ধ্বনির উচ্চারণ স্যার মুখস্থ রাখতে পারো। এটা তোমার হচ্ছে ক্লাস 8 এর জন্য যে শুধু কাজে লাগবে তেমনই না, এটা হচ্ছে ক্লাস 9 ক্লাস 10 তিনজনের জন্যই কাজে লাগবে। ক্লাস 8 9 10 তোমরা সবাই এই জিনিসটাকে ইনকাউন্টার করবা, ঠিক আছে। তোমরা সবাই এই জিনিসটাকে ইনকাউন্টার করবা। এখানে কি করবা, এখানে হচ্ছে তোমার উচ্চারণ স্থান এবং উচ্চারণ স্থান অনুসারে বর্ণের নাম মনে রাখতে হয়, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমি হচ্ছে সহজে তোমাদের মনে রাখার সুবিধার্থে এই ছন্দটা ইউজ করেছি, যেটা আমি আমার নিজের স্যারের কাছ থেকে শিখছি, আমি আবার তোমাদের শিখিয়ে দিলাম। তো এই জিনিসটা তোমাদের হচ্ছে কনফিউজিং যদি লাগে, আমি তোমাদের আবার একবার দেখায় ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। দেখো এখানে হচ্ছে আমরা ছন্দের মাধ্যমে খুব ইজিলি পুরো চারটাকে মুখস্থ রাখতে পারি, পুরো চারটাকে মনে রাখতে পারি। আমাদের এই চারটার জীবনই ভুল হবে না আমরা যদি এই ছন্দটা পেরে ফেলি, ঠিক আছে। তো দেখো আমি এখানে যে ছন্দটা লিখছি, কি লিখছি, আচ্ছা আমি আগে বলে নিই। বাংলা ব্যঞ্জনে তোমার হচ্ছে বর্গ আছে টোটাল 5টা, যেটা এখানে লেখা আছে। এই যে দেখো বাংলা ব্যঞ্জন বর্ণে বর্গ আছে 5টা, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। ক বর্গকে কু বলা যায়, চকে চু, টকে টু, তকে তু, পকে পু। এবং এই যে ক বর্গের 5টা, চ বর্গের মধ্যে 5টা বর্ণ থাকে, ট বর্গে থাকে 5টা,
ততে থাকে 5টা, পতে থাকে 5টা, তার মানে পুর আন্ডারে এগুলা পড়তেছে। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে আমাদের ছন্দের জন্য একটা সূত্র মনে রাখার সুবিধার্থে। আমাদের ছন্দটা কি ভাই? এই যে দেখো, আমাদের ছন্দ হচ্ছে এটা, আমাদের ছন্দ হচ্ছে এটা, অ আ হকু, আমার সাথে সাথে বলবা সবাই, অ আ হকু কণ্ঠ, ইচু যশ তালু, ঋতু রস মূর্ধা, নিতু লস দন্ত, উ উপু উষ্ঠ, তাই কি তোরা রুষ্ট হচ্ছে এমনি জাস্ট ছন্দ মিলানোর সুবিধার্থে, তাই কি তোরা রুষ্ট। তারপর হচ্ছে এ ওই কণ্ঠতালু, ও ওই কণ্ঠ উষ্ঠ। আচ্ছা, এই ছন্দটা দিয়ে ভাই বিশ্বাস করো এই চার্ট পুরাটা পারবা। কিভাবে পারবা এখন আমি তোমাদের দেখাই দিই। এই যে দেখো, আমি ফার্স্টে কি লিখছি ছন্দে, লিখছি অ আ হকু কণ্ঠ, এই যে ও আ হ, আর কুর মধ্যে কি পড়তেছে, ক বর্গের সবগুলা, এগুলা কি কিসের মধ্যে পড়ছে, কণ্ঠ। ওকে, তারপর দেখি ইচু যশ তালু, ইচু যশ তালুর মধ্যে কি পড়তেছে, এই যে ই, চুর মধ্যে কি পড়ে গেছে, চ ছ বর্গী জ ঝ নিয়, আর হচ্ছে কি ছ, এটা হচ্ছে কিসের মধ্যে পড়ছে, তালু। ঋতু রস মূর্ধা, ঋতু রস মূর্ধা, ঋতু রস মূর্ধার মধ্যে কি পড়ছে দেখো তো, এই যে রি, তারপর হচ্ছে গিয়ে টু, টুর মধ্যে ট ঠ ড ঢ মূর্ধান্য সবগুলো পড়ে গেছে, ঋতু র স বলছে, আর রর সাথে র ফ্রি স, এগুলো হচ্ছে কিসের মধ্যে পড়ছে, মূর্ধা। তারপর লিখছি কি নিতুলস দন্ত, নিতুলস দন্ত কই, এই যে নি, তুর মধ্যে তো সবগুলা পড়ে গেল, লস, কিসের মধ্যে এগুলা, দন্ত। উ উপু হচ্ছে উষ্ঠ, এই যে উ উ, আর প পুর মধ্যে কি পড়ে গেছে, প ফ ব ভ ম সবগুলা পড়ে গেছে, উ উপু হচ্ছে উষ্ঠ। তারপর কি লিখছি, এ ওই লিখছি কণ্ঠদালু, এই যে এ ওই এগুলো হচ্ছে কণ্ঠদালু, ও ওই এগুলো হচ্ছে কি কণ্ঠ উৎস, কণ্ঠ উষ্ঠ। ভাই এই ছন্দটা পড়লে এটা তোমার জীবনে ভুল হবে না। তুমি ক্লাস 8-এর হও, তুমি ক্লাস 9-এর হও, তুমি ক্লাস 10-এর হও, তোমরা হচ্ছে এইটা সুন্দর করে নিজেদের চার্টে, নিজেদের বইয়ে এই জিনিসটা লাগায় রাখতে পারো। আমি নিজে শিখছি, আমি তোমাদের শেয়ার করলাম, আশা করি এখান থেকে তোমাদের অনেক কাজে আসবে। আমি হচ্ছে পরের টপিকে চলে যাচ্ছি আবার। দেখো, এটুকু তো আমাদের ছিল, এটা কিন্তু তোমরা কি করবা, এটা তোমাদের বইয়ে একটু লাগায় নিবা। বিশেষ করো এখান থেকে এমসিকিউ আসবেই আসবে, এখান থেকে তোমার হচ্ছে এমসিকিউ আসবেই আসবে। মুখস্থ করে এটা জীবনে মনে রাখতে পারবা না ভাই, এই টেকনিকটা খাতায় মনে রাখবা, জীবনে ভুল হবে না, আমি গ্যারান্টি নিচ্ছি জীবনে ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো বর্ণের উচ্চারণ প্রকৃতি নিয়ে হচ্ছে কোয়েশ্চেন করা হয়েছে। হ্যাঁ, বর্ণের উচ্চারণের মধ্যে আমাদের হচ্ছে মেইনলি কতগুলা এক্সাম্পল পড়তে হবে, আর হচ্ছে তোমার কতগুলা হচ্ছে ওই যে তোমার কি বলে এটাকে এক্সাম্পল পড়তে হবে, এইটুকুই, ওখান থেকেই কোয়েশ্চেন আসবে। তো আমরা হচ্ছে এক্সাম্পলগুলো তোমাদের তাকায় তাকায় দিব, প্যারা নাই। এখানে দেখো ফার্স্টে আমরা শিখবো স্বর এর উচ্চারণ। স্বর এর উচ্চারণ কয় প্রকার হয়, 2 প্রকার হয়। স্বাভাবিক স্বর এর উচ্চারণ স্বর ওর মতোই হবে, আর সংবৃত উচ্চারণ হলে হবে হচ্ছে গিয়ে ও এর মতো। যেমন এখানে দেখো, আজ হচ্ছে আজও, অকাল হচ্ছে অকাল, কথা হচ্ছে কথা, শপথের উচ্চারণ শপথই হচ্ছে, তারপরে হচ্ছে ধরো গয়নার উচ্চারণ গয়নাই হচ্ছে। তার মানে এখানে অর উচ্চারণটা স্বাভাবিক, অ যেভাবে উচ্চারণ করার কথা সেভাবে উচ্চারণ হচ্ছে। কিন্তু এই যে এখানে দেখো তো অতি অতি অতি, অ লেখার পরেও আমরা কি অ উচ্চারণ করতেছি, আমরা অতি উচ্চারণ করতেছি, মানে উচ্চারণটা হয়ে যাচ্ছে অতি। এই যে যেমন দেখো নদী, আমরা কিন্তু অর উচ্চারণ না করে ও উচ্চারণ করতেছি, নদী। যেমন আছে অভিধান, সুমতি, মৃগ, এগুলা হচ্ছে অ এর সংবৃত উচ্চারণ। অ এর সংবৃত উচ্চারণ হলে কিসের মতো হবে উচ্চারণটা, ও এর মতো হবে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো স্বর আয়ের উচ্চারণ, এটাও কিন্তু তোমার 2 রকমের, একটা হচ্ছে স্বাভাবিক আয়ের মতো, একটা হচ্ছে এ এর মতো। অ এর উচ্চারণে দেখছিলাম স্বর অ আর ও এর মতো, আর স্বর আ এর উচ্চারণ দেখলাম হচ্ছে স্বাভাবিক স্বর অ এর মতো আর সংবৃত এ এর মতো। ঠিক আছে, তো এখানে সংবৃত এ এর মতো বলতে কি, আগামী, আমরা, আশা, আকাশ, আলো, এগুলো হচ্ছে স্বরের উচ্চারণ স্বর এর মতো হয়েছে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 2টা। ঠিক আছে, জ্ঞান আর বিখ্যাত, ওরা বারবার 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 রিপিটেড কোয়েশ্চেন আসে এখান থেকে তোমার হচ্ছে যে এখানে কোথায় অ এর বিবৃত অ এর সংবৃত উচ্চারণ হয়েছে। যেমন দেখো অ এর সংবৃত উচ্চারণ হয়েছে কই, জ্ঞান বিখ্যাত, এখানে অটা হচ্ছে এর মতো উচ্চারিত হয়েছে। ঠিক আছে, জ্ঞান এবং বিখ্যাত। তারপর দেখি এখানে এর উচ্চারণ কয় রকমের হয়, এর উচ্চারণও 2 রকম হয়, একটা হচ্ছে স্বাভাবিক এর মতো, আর একটা হচ্ছে সংবৃত এর মতো। এখান থেকে তোমার এক্সাম্পলই মনে রাখতে হবে। যেমন এই যে দেখো কেক, তারপর হচ্ছে মেয়ে, মেষ, বেগুন, এগুলো হচ্ছে কি এর উচ্চারণ এর মতোই হচ্ছে।
সংবৃত এ এর মতো উচ্চারণ কোনটা দেখো তো, এখানে এ হচ্ছে স্বর জফলা আকার এ এর মতো উচ্চারিত হয়। যেমন কি আছে, খেলা, কেন, যেন। উঁ এবং অনিষ্কারের উচ্চারণ দেখো, আমরা এই তোমাদের কথা জানি না, পার্সোনালি আমার হচ্ছে উঁ এবং এই অনুস্বার এই দুইটা নিয়ে অনেক কনফিউশন হইতো, মানে কোথায় উঁ দিব আর কোথায় অনুস্বার দিব, তোমার হচ্ছে ব্যাপারটা আমার কাছে খুব কনফিউজিং লাগতো। যেমন তোমাদের আমি জিনিসটা লিখি যে দেখো, রং, রং, আমি লাইফে অনেক কনফিউশনে কাটাইছি যে ভাই এখানে আসলে সঠিক বানান কোনটা, অনুস্বার দিয়ে রং হবে নাকি উঁ দিয়ে রং হবে। তো ফাইনালি দেখলাম কি, এই রঙের উচ্চারণ হচ্ছে এটা হচ্ছে আসল বানান, এটা হচ্ছে আসল বানান, আর এটা হচ্ছে সেই উচ্চারণ। তো এই যে দেখো, এখানে উঁ আর অনুস্বারের উচ্চারণের মধ্যে কি আছে, বাঙালি, বঙ্কিম এবং রং, এই তিনটা তোমাদের এক্সাম্পল মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে নিয় এর উচ্চারণ হচ্ছে 3 রকম হয়, ঠিক আছে। একটা ওই স্বতন্ত্র নিয়, যেমন হচ্ছে নিয় হচ্ছে যে ই অ, সংকৃত ইয় হচ্ছে ই অ এর মতো উচ্চারিত হবে, যেমন মিয়, তারপর হচ্ছে মিয়া। কিন্তু যুক্ত ইয় হচ্ছে চ ছ বর্গীর জ ঝ এর সাথে যদি যুক্ত হয়, সেক্ষেত্রে উচ্চারণ হয়ে যায় নয়ের মতো। নিয় যদি চ ছ বর্গীর জ ঝর সাথে যুক্ত হয়, নিয় চ ছ বর্গীর জ ঝর সাথে যুক্ত হলে এমন হবে অঞ্চল, বাঞ্চা, ঝঞ্ঝা, ব্যঞ্জন, এইরকম। আর যুক্ত বর্গীর জ প্লাস নিয়র ক্ষেত্রে গগের মতো উচ্চারিত হবে, যেমন জ্ঞান, যজ্ঞ, জ্ঞান, যজ্ঞ, এইগুলা, ঠিক আছে। তালিবিস্ব, মূর্ধন্যাস্ব, দন্তাস্ব, এগুলোর উচ্চারণও কিন্তু কয়েক রকমের হতে পারে। যেমন তোমার এখানে জাস্ট আমি একটু একটু করে দাগাই দিই, তালিবিস্ব এর উচ্চারণ স্বতন্ত্র তালিবিস্ব এর মতো হবে কোথায়, মশাতে, সচিবে, সাহিত্যতে, ঠিক আছে। যুক্ত তালিবিস্ব যদি চ ছ এর সাথে যুক্ত হয় তাহলেও তালিবিস্বর মতো উচ্চারিত হবে, যেমন নিশ্চয়, শিরচ্ছেদ, শিরচ্ছেদ। আচ্ছা, তারপর যুক্ত তালিবিস্ব দন্তান্ন অন্তস্থ র এর সাথে এখানে হচ্ছে এটা লাগবে প্রশ্ন, প্রশ্নের উচ্চারণটা লাগবে। তারপর হচ্ছে তোমার যুক্ত তালিবিস্ব ব ব অন্তস্থ জ এর সাথে হচ্ছে শ্বাস, শ্মশান, এইগুলা। শব্দের মধ্যে বা শেষে যদি তোমার হচ্ছে শব্দের মধ্যে বা শেষে যদি তালবিস্ব থাকে তাহলে কেমন উচ্চারণ হবে দেখো, বিশ্ব, দৃশ্য, এইরকম। এগুলো হচ্ছে আমার এক্সাম্পল। আচ্ছা, তালবিস্ব যদি তোমার হচ্ছে ট আর ঠর সাথে যুক্ত হয়, যেমন হচ্ছে তখন কিরকম উচ্চারণ হবে, তালবিস্বর মতো, যেমন মিষ্টান্ন, ষষ্ঠী, এইগুলা। এখান থেকে তোমার এই এক্সাম্পলটার এই উচ্চারণটা শিখতে হবে, দুস্থ, তারপর হচ্ছে গিয়ে তোমার এখানে স্নেহ, আর হচ্ছে স্রোত, ঠিক আছে। তো এই যে এখানে এগুলো দাগায় দিলাম। আচ্ছা, এখানে আরেকটু রইছে, এই যে তোমার এখান থেকে লাগবে স্বর্ণ উচ্চারণটা, সুস্মিতর উচ্চারণটা। এই উচ্চারণগুলা হচ্ছে তোমার দেখবা আমাদের কন্টিনিউয়াসলি এমসিকিউ আসতেছে, এই উচ্চারণগুলো আমাদের অনেক ভালো করে পড়তে হবে। তারপর এখানে আমাদের হচ্ছে আছে মফলা অ্যান্ড বফলার ব্যবহার। মফলা অ্যান্ড বফলা, আমরা কিন্তু ফলা দেখছিলাম কয়টা বলতো, আমাদের ফলা ছিল টোটাল কয়টা, ফলা কিন্তু ছিল টোটাল 6টা। আচ্ছা, এখানে ভাইয়া উচ্চারণগুলো হচ্ছে দাগাই দিলাম, এগুলো আমরা কি করব, উচ্চারণগুলোকে জাস্ট একবার নিজেরা রিডিং দিবা। কোয়েশ্চানে তোমার হচ্ছে ধরো এরকম কোয়েশ্চেন থাকবে, স্বর্ণ এর উচ্চারণ কোনটা, কয়েকটা অপশন দেওয়া থাকবে, তোমাদের জন্য কোয়েশ্চেন যদিও বানানো হয়েছে এখনই দেখায় দিব, স্বর্ণ থাকবে, তখন তোমাকে দেখতে হবে যে আসল উচ্চারণ কোনটা ছিল। এগুলোতে আসলে সত্যি কথা বলতে এরকম কোনো নিয়ম নাই যে আমি তোমাদের বুঝাতে পারবো, এটা হচ্ছে জাস্ট নিজের মতে উচ্চারণ করে দেখবা যে আসলে কোন উচ্চারণটা ঠিক হচ্ছে ওইটা। এখানে দেখো মফলা এবং বফলার উচ্চারণ রিলেটেড একটা আমাদের কাছে টপিক আসছে। হ্যাঁ, মফলা এবং বফলার উচ্চারণে আমরা কি করব দেখো ভাইয়া, মফলা এবং বফলার উচ্চারণের জন্য মেইনলি আমরা হচ্ছে কতগুলা নিয়ম শিখবো। হ্যাঁ, যেমন দেখো এখানে মফলার উচ্চারণের জন্য 3টা নিয়ম দেওয়া আছে আর বফলার উচ্চারণের জন্য 5টা নিয়ম দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে শুধু উচ্চারণগুলাকে, মানে তোমার হচ্ছে এখান থেকে এক্সাম্পলগুলো মনে রাখা, নিয়ম এবং নিয়মের এক্সাম্পলগুলো, এগুলা তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট একটু মনে রাখতে পারলেই চলবে। যেমন দেখো, শব্দের প্রথমে যখন মফলা থাকে তখন কি হয়, উচ্চারণে কিছুটা যোগ পড়ে এবং সামান্য নাসিক্য স্বর হয়, যেমন হচ্ছে শ্মশান, স্মরণ। এই যে দেখো একটু নাসিক্য স্বর হচ্ছে না, শ্মশান, স্মরণ, নিজের উচ্চারণ করে দেখবা তোমার নাক থেকে আওয়াজটা তৈরি হচ্ছে, এরকম মনে হচ্ছে সামান্য নাসিক্য স্বর হচ্ছে, ঠিক আছে। কখনো ম অনুচ্চারিতও থাকতে পারে, শব্দের প্রথমে শব্দের প্রথমে ব্যবহৃত হলে ম হচ্ছে অনুচ্চারিতও থাকতে পারে, যেমন হচ্ছে স্মৃতি,
আচ্ছা, শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে কি হবে? বর্ণের দিত হয়। বর্ণের দিত বলতে বোঝাচ্ছে হচ্ছে বেসিক্যালি তোমার যেই বর্ণের সাথে ওই মফলাটা যুক্ত আছে ওই বর্ণটা দুইবার উচ্চারিত হবে, এখানে মফলা উচ্চারিতই হবে না। শব্দের প্রথমে কিন্তু উচ্চারণে নাসিক্য স্বর হচ্ছিল, আবার একটা ক্ষেত্রে যেমন স্মৃতির ক্ষেত্রে উচ্চারিত হচ্ছিলই না। কিন্তু শব্দের মধ্যে যখন মফলা যুক্ত হবে, যেই বর্ণটার সাথে যুক্ত হবে ওই বর্ণটা নিয়ে দুইবার উচ্চারণ হবে, মফলার কোনো উচ্চারণ হবে না। যেমন এই যে দেখো আত্মীয়, এখানে কিন্তু যুক্ত হয়েছে মফলা, কিন্তু উচ্চারণ হচ্ছে আত্মীয়, মানে তর দ্বিত্ব হয়েছে। যেমন পদ্ম, এখানে পদ্ম, দ এর দ্বিত্ব হয়েছে। যেমন ধরো রশ্মি, এখানে কিন্তু ম উচ্চারণই হয় নাই, ম ফলার উচ্চারণই হয় নাই, উল্টা হচ্ছে হইছে কি রশ্মি। আচ্ছা, এই যে দেখো গ নিয় দন্তান্ন, এখানে হচ্ছে দেখো গ নিয় উ ট মূর্ধন্য দন্তান্ন বা ল, এগুলোর সাথে যদি মফলা যুক্ত হয় তাহলে মফলার উচ্চারণ হচ্ছে বজায় থাকে। যেমন বাগ্মী, মৃন্ময়, জন্ম, গুল্ম, যাই, তার মানে কি এই যে এই পাঁচটা, এই যে এই পাঁচটা গ ইয় ট মূর্ধন্য দন্তান্ন এবং ল ল ল ল বর্ণ, এগুলোর সাথে যদি মফলা যুক্ত হয় তাহলে কিন্তু আবার মফলার উচ্চারণ ঠিক থাকে। যেমন হচ্ছে এখানে আমাদের জন্য এক্সাম ইম্পর্টেন্ট হচ্ছে এটা গুল্ম আর জন্ম, জন্ম গুল্ম, এইটা হলো আমার মফলার উচ্চারণ। হ্যাঁ, এখানে আছে দেখো বফলার উচ্চারণ। শব্দের প্রথমে বফলা উচ্চারিত হলে উচ্চারণে কি হয়? যে বর্ণের উচ্চারণে হচ্ছে শুধু সে বর্ণের উপর অতিরিক্ত যোগ পড়ে। যেমন উদাহরণ কি? কচ্চিৎ, শ্বাস, স্বজন, দ্বন্দ্ব। শব্দের প্রথমে যখন বফলা যুক্ত হবে উচ্চারণে শুধু সে বর্ণের উপরই হচ্ছে অতিরিক্ত যোগ পড়বে। শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্তারিত হলে কি হবে? দেখো তো, মধ্যে বা শেষে মফলা যুক্তারিত হলে যেমন দ্বিত্ব হয়, ঠিক তেমনি ভাবে শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলেও দ্বিত্ব হবে। যেমন এই যে বিশ্বাস হচ্ছে গিয়ে বিশ্বাস, অশ্ব হচ্ছে অশ্ব, বিল্ল হচ্ছে গিয়ে বিল্ল। আচ্ছা, সন্ধিজাত শব্দে যুক্ত বফলার উচ্চারণ বজায় থাকে। যেমন হচ্ছে যে দিগ্বলয়, দিগ্বলয়, দিগ্বিজয়, দিগ্বিজয়, এগুলো কি সন্ধিজাত শব্দ। আমরা সন্ধি পড়বো নেক্সট পরের ক্লাসেই, মেবি তোমাদের সন্ধি পড়ানো হবে, তখন আমরা এই জিনিসটা আরো ভালো করে দেখবো। শব্দের মধ্যে বা শেষে বফলা বা ম এর সাথে যখন ব যুক্ত হয় তখনও ব উচ্চারণ বজায় থাকে। যেমন হচ্ছে দুইটা এক্সাম্পলই আছে, তিব্বতার লম্ব। এখানে কি হচ্ছে? শব্দের মধ্যে বা শেষে যখন হচ্ছে ব বা ম এর সঙ্গে বফলা যুক্ত হচ্ছে তখন হচ্ছে এই বফলার উচ্চারণটা বজায় থাকতেছে। উত উপসর্গের সঙ্গে বফলা যুক্ত হলে বফলার উচ্চারণ বহাল থাকে। যেমন উদ্ভাস্তু, উদ্বেল, এগুলা উত উপসর্গের সাথে। উত উপসর্গ, উপসর্গ হচ্ছে শব্দের আগে বসে কিছু ধ্বনি, শব্দের আগে কিছু ধ্বনি বসে, এগুলো হচ্ছে উপসর্গ। হ্যাঁ, এই উপসর্গ অনুসর্গ তোমাদের আছে, তোমাদের পড়ানো হবে পরে যদি থাকে, সরি। আচ্ছা, তো উত উপসর্গের সাথে বফলা যুক্ত হলে কি বফলার উচ্চারণ বহাল থাকে, যেমন উদ্ভাস্তু, উদ্বেল ইত্যাদি। তো এইটা ছিল হচ্ছে আমাদের আজকের তোমার হচ্ছে থিওরিটিক্যাল পড়া এবং আজকের ক্লাস। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা সন্ধি পড়বো। তো তোমার হচ্ছে আমরা যেরকম প্রথম পরিচিতি করেছি, পড়ার পর একটু এমসিকিউ দেখেছিলাম, সেম এখানেও আমরা হচ্ছে নিজেরাই নিজেদের কাছে পরীক্ষা দিব। হ্যাঁ, নিজেরাই নিজেদের কাছে পরীক্ষা দিব এবং দেখব আমাদের এই চ্যাপ্টার নিয়ে কতটুকু পড়া হয়েছে। তো চলো আমরা এখন হচ্ছে এখান থেকে আমরা পড়া শুরু করি। তো এখানে এমসিকিউ পড়া শুরু করি। তো এই ক্ষেত্রেও একটা জিনিস খেয়াল রাখবা যে আমরা কিন্তু এখানে তোমার হচ্ছে এখানেও একটা জিনিস খেয়াল রাখবা যে আমরা কিন্তু এখানে তোমার নিজেদেরকে যাচাই করতেছি, ঠিক আছে? তোমরা হচ্ছে নিজের আনসার করার ট্রাই করবা আমার পড়ানোর মধ্য থেকে, না পারলে সমস্যা নেই, পরবর্তীতে তোমাদের শিখাতে হলো। হ্যাঁ, তো আমরা শুরু করি। এখানে লেখা আছে বাক প্রত্যঙ্গগুলোকে একসাথে কি বলা হয়? বাক প্রত্যঙ্গগুলোকে একসাথে কি বলা হচ্ছিল? বাকযন্ত্র বলা হচ্ছিল। তোমাদের বইয়ে ডিরেক্টলি দাগিয়ে দেওয়া আছে লাইনটা, বাক প্রত্যঙ্গকে একসাথে হচ্ছে তোমার বাকযন্ত্র বলা হয়। আচ্ছা, ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি ঘটিত হয়? ধ্বনির অর্থপূর্ণ মিলনে হচ্ছে গিয়ে শব্দ গঠিত হয়, পদ গঠিত হয়, বাক্য গঠিত হয়, নাকি ভাষা গঠিত হয়? ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি ঘটিত হয়? এটা কি আমাদের বইয়ে দাগানো আছে? দেখি তো, আমাদের ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি ঘটিত হয়েছিল? আগের চ্যাপ্টারে চলে গেছি। আচ্ছা, ধ্বনি তৈরি হচ্ছিল হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। অ্যাকচুয়ালি এখানে এরকম ভাবে ডিরেক্টলি দেখা নাই লাইনটা যদিও। আচ্ছা, ধ্বনির অর্থপূর্ণ মিলনে মেনলি গঠিত হচ্ছে গিয়ে তোমার শব্দ। শব্দের অর্থপূর্ণ, দেখো ধ্বনির অর্থপূর্ণ মিলন, ঠিক আছে? ধ্বনির অর্থপূর্ণ মিলন থেকে আসবে হচ্ছে শব্দ,
শব্দের অর্থপূর্ণ মিলন থেকে আসবে হচ্ছে গিয়ে বাক্য। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই। গঠন বিচারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? আচ্ছা, স্বরধ্বনিকে আমরা তোমার হচ্ছে 2 ভাগে ভাগ করছিলাম না? গঠন বিচারে স্বরধ্বনিকে আমরা হচ্ছে টোটাল 2 ভাগে ভাগ করছিলাম। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। বাংলা ভাষায় বর্ণ প্রধানত কত প্রকার? বাংলা ভাষায় বর্ণ 2 প্রকার, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টা আর ব্যঞ্জন বর্ণ কয়টা? নিজেদেরকে আনসার দাও তো। আচ্ছা, কোন স্বরধ্বনি উচ্চারণের সময় কম লাগে? আচ্ছা, এখানে কি আমি হ্রস্ব স্বরধ্বনি বাদ দিয়ে চলে আসছি? এখানে তোমার হচ্ছে কোন স্বরধ্বনি উচ্চারণের সময় কম লাগে, এটা তোমাদের এখানে আচ্ছা, তো এখানে স্বরধ্বনি হচ্ছে গিয়ে তোমার 2 রকমের হয়, বুঝছো? এটা হচ্ছে হ্রস্ব, একটা হচ্ছে দীর্ঘ। এটা তোমাদের বইয়ে কেন নাই আই ডোন্ট নো। এখানে হচ্ছে তোমার হ্রস্ব আর দীর্ঘ। হ্রস্বর মধ্যে হ্রস্ব হচ্ছে গিয়ে অল্প সময়ে উচ্চারণ করা যায়, আর দীর্ঘতে হচ্ছে দীর্ঘ সময় লাগে। এইটুকুই হচ্ছে এদের বেসিক ডিফারেন্স। হ্যাঁ, হ্রস্ব হচ্ছে অল্প সময় উচ্চারণ করা যায়, আর দীর্ঘ হচ্ছে দীর্ঘ সময় উচ্চারণ করা যায়, তাহলে হ্রস্ব স্বরধ্বনি। বাট এটা যেহেতু তোমাদের বই নাই, এটা আমি মনে করি তোমাদের এখন পড়ার দরকার নেই। আচ্ছা, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? এইটার আনসার তো পারবা। হ্যাঁ, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা ছিল? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ছিল হচ্ছে 7টা। আচ্ছা, কার চিহ্ন কয়টি অথবা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? আমরা পড়ে আসছি না, কার চিহ্ন 10টা। শুধুমাত্র কার কার নেই বলো তো? শুধুমাত্র কার কার নেই? স্বরবর্ণ 11টার মধ্যে শুধুমাত্র স্বর অর কোনো কার নেই। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? অবশ্যই 39টি। এগুলো তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ কয়টি? ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ কয়টা ছিল? ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ ছিল হচ্ছে 2টা। একটা ছিল হচ্ছে গিয়ে তোমার পূর্ণ, আর একটা হচ্ছে যে সংক্ষিপ্ত রূপে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এই যে চলে আসছে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে ফলা। আচ্ছা, বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা। আচ্ছা, ভালোই সেই কোয়েশ্চেনটা চলে আসছে, এটা এভাবে মনে রাখবা। 38, 8, 10 এগুলো তো তোমার আগের বই ছিল, এবারের পিডিএফে কেন পাইলাম না আই ডোন্ট নো। তোমাদের বই আছে কিনা জানাবা। আমার কাছে আসলে যে ডিজিটাল পিডিএফ, এই পিডিএফে এই জিনিসটা, তারপর হচ্ছে হ্রস্ববর্ণ দীর্ঘবর্ণ আমি পাই নাই। এই যে দেখো, এখানে হচ্ছে তোমার হ্রস্ববর্ণ আর দীর্ঘবর্ণ সম্পর্কে কোনো দেয়া নাই। পূর্ণরূপ থেকে তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণের রূপে চলে গেছে, উচ্চারণে চলে গেছে। আমরা কি এখানে কোনো পেজ মিস যাচ্ছে কিনা একটু আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আচ্ছা, আমরা ওখানে যাচ্ছি। তো এখানে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ হচ্ছে গিয়ে এই সিরিয়ালে মনে রাখবা 38, 10, 38, 8 আর হচ্ছে 35, 8 আর হচ্ছে 10। আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখো কি বলা হয়েছে, শব্দে স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে কি বলা হয়? আচ্ছা, শব্দে স্বরবর্ণের স্বাধীন ব্যবহার হচ্ছে গিয়ে পূর্ণরূপ, আর যদি তোমার হচ্ছে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় স্বরবর্ণের, তাহলে সেটা ছিল কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ছিল হচ্ছে ফলা। আমাদের পরের কোয়েশ্চেন, উচ্চারণের স্থান অনুযায়ী হ্রস্বই দীর্ঘই বর্ণ দুটিকে কি বলে? এই যে এখন কিন্তু আমার সেই তোমার হচ্ছে ইয়েটা কাজে আসবে, ছন্দটা কাজে আসবে। আমার স্যার যেটা আমাকে শিখাই দিছিল, যেটা আমি তোমাদের শিখাই দিলাম, কই ছিল এই তো দেখো, অহকু কণ্ঠ ইচু যশ, না এটা তো না, সরি স্লাইডটা এখানে ছিল না। আমরা কোথায় কোন কোয়েশ্চেনে ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এটাতে। হ্যাঁ, হ্রস্ব দীর্ঘই বর্ণ দুটিকে কি ধ্বনি বলে? আচ্ছা, আমরা হচ্ছে আবার যদি ওই স্লাইডে যাই, স্লাইডে না পিডিএফে যাই, এই যে দেখো এই ছন্দটা এখন কাজে আসবে। হ্যাঁ, ও আহকু কণ্ঠ, ইচু যশ তালু, ঋতু রস মূর্ধা, নিতুলস দন্ত, উষ্ঠ, তাই কি তোরা রুষ্ঠ, ওই কণ্ঠ তালু, আর ওই হচ্ছে কণ্ঠ উষ্ঠ। হ্যাঁ, তাহলে এখানে বলা হয়েছে তোমার এইটা কোন ধরনের শব্দ? আচ্ছা, এই ও আহকু কণ্ঠ, ইচু যশ, ই চু জ স কিসের মধ্যে পড়ছিল বলতো? তালুতে না? ইচু যশ তালু। তাহলে এখানে ইচু যশ কিসের মধ্যে পড়বে? ইচু যশ পড়বে হচ্ছে তালব্যর মধ্যে। এই ছন্দটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে ভাই, ছন্দটা মনে রাখো। হ্যাঁ, আচ্ছা, নিচের কোনগুলো উষ্ঠ বর্ণ? আচ্ছা, অ আ হকু কণ্ঠ, ইচু যশ তালু, ঋতু রস মূর্ধা, নিতু নস দন্ত। কি ছিল?
উ উ পু উষ্ঠ ছিল না, উ উ পু উষ্ঠ ছিল, উ উ পু উষ্ঠ। তাহলে এখানে প বর্গ কই আছে দেখি, পু পু পু, এই যে প ফ ব ভ ম, তাহলে এখানে প বর্ণ হবে হচ্ছে কি আমার উষ্ঠ। আচ্ছা, ইও এর উচ্চারণ স্থানের নাম কি? অ আ হ কু, অ আ হ কু কি ভাই? অ আ হ কু হচ্ছে কণ্ঠ। তাহলে এখানে তোমার হচ্ছে উ এর উচ্চারণ স্থানের নাম কি? উ এর উচ্চারণের স্থানের নাম হচ্ছে কণ্ঠ। আমরা পরের কোশ্চেনে যাই, কোনটি মূর্ধন্য বর্ণ? আচ্ছা, ও আ হকু কণ্ঠ ইচুজস তালু কি ছিল? রি টু লস মূর্ধা ছিল না, রিটু লস মূর্ধা। তাহলে টুর মধ্যে কিন্তু এই ঠটা পড়ে যাচ্ছে, তাহলে ঠটা হচ্ছে এখানে আমার মূর্ধা। নিচের কোনটা দন্ত? আচ্ছা, ওয়াহকু কণ্ঠ ইচস তালু রিটু লস মূর্ধা, নি তু লস দন্ত, নি তু লস দন্ততে ছিল। নিতুলস্য দন্ত, তাহলে তুর মধ্যে ত বর্গের সবগুলোই পড়ে, টঠ তুন্তান্ন এবং না, এটা পড়বে না, কারণ এই যে দেখো এখানে টঠ দুন্তান্ন বাট ফ চলে আসছে। হ্যাঁ, ফ কিন্তু আবার প বর্গের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এটা আমার হবে না। চু তো হচ্ছে গিয়ে ইচু যশ তালু, ওইটার মধ্যে যেখানে ঘ চলে আসছে যেটা হচ্ছে কণ্ঠ, তাহলে কি আছে আমার তুর মধ্যে? তু মানে কি? তু মানে হচ্ছে ত থ দ ধ দুন্তান্ন। তাহলে যে এখানে ধ আর দুন্তান্ন আছে, এছাড়া কি ছিল আমার? ল স, এই যে ল আর স, তাহলে আমার আনসার হচ্ছে এইটা। হ্যাঁ, আচ্ছা আমি পরের কোশ্চেনে যাই। অধ্বনির স্বাভাবিক উচ্চারণ হয়েছে নিচের কোনটিতে? তুমি বলো, অধ্বনির স্বাভাবিক উচ্চারণ হয়েছে নিচের কোনটিতে? দেখো তো, ও তি, ও ভিদান, ও তুনু, এটা হচ্ছে কি অটলি উচ্চারণ করি আমরা। তাহলে অ স্বাধীনভাবে অর মতো উচ্চারিত হয়েছে কই? এখানে না। আচ্ছা, নিচের কোনটি অ এর সংবৃত উচ্চারণ? ও গয় না, না। অভিদান, অকাল তো অকালি, জঞ্জাল জঞ্জালি, অভিদান, অভিধান, তাহলে অ এর সংবৃত উচ্চারণ হয়েছে। আচ্ছা, নিচের কোনটিতে আয়ের সংবৃত উচ্চারণ? জ্ঞান। আয়ের সংবৃত উচ্চারণ কোনটা? আয়ের সংবৃত উচ্চারণ হচ্ছে এ, এইরকম হবে এ। তাহলে আমরা, অনামি, আলো, জ্ঞান, জ্ঞান জ্ঞান জ্ঞান, জ্ঞানে কিন্তু অটা এর মতো উচ্চারিত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এ ধ্বনির বিবৃত উচ্চারণ কোনটি? এ ধ্বনির বিবৃত উচ্চারণ হচ্ছে মে কেক একটি খেলা, মে কেক একটি খেলা, আ। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কিন্তু আ, এ, তাহলে খেলা। আচ্ছা, অনুষ্ঠান শব্দের সঠিক উচ্চারণ কোনটি? এই যে দেখো, অনুষ্ঠান শব্দের সঠিক উচ্চারণ কি ছিল আমার? অনুষ্ঠান, এই যে অনুষ্ঠান শব্দের সঠিক উচ্চারণ কি? অনুষ্ঠান। তাহলে কোনটা হবে আমার আনসার? অনুষ্ঠান। শিরচ্ছেদ শব্দের সঠিক উচ্চারণ কোনটি বলতো? আবার আমরা যদি দেখি আমাদের বইয়ে, শিরচ্ছেদ শব্দের সঠিক উচ্চারণ, শিরচ্ছেদ, এই যে শিরচ্ছেদ হচ্ছে কি? শিরোচ্ছেদ। তাহলে কোনটা হবে এখানে? এখানে হচ্ছে আমার শিরোচ্ছেদ। এই উচ্চারণগুলোর ব্যাপারে একটু কেয়ারফুল থাকবা ভাইয়া। হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে প্রশ্ন এর সঠিক উচ্চারণ রূপ কোনটি? প্রশ্ন এর সঠিক উচ্চারণ রূপ কোনটা হবে বলো তো? প্রশ্ন, বই থেকে তোমরা একটু দেখে নিও আবার। আচ্ছা, পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে উচ্চারণ কি হয়? মধ্যে বা শেষে কিন্তু দ্বিত্ব হয়। হ্যাঁ, এই যে আমরা কিন্তু এটা পড়ছি, পদ্মা, এটা হচ্ছে কি? পদ্মা, এরকম ভাবে উচ্চারিত হবে। হ্যাঁ, আচ্ছা পরের কোয়েশ্চেন, কোন উপসর্গের সঙ্গে বফলা যুক্ত হলে বফলার উচ্চারণ বহাল থাকে? এটা একদম আমাদের লাস্টের স্লাইড ছিল, লাস্টের লাইন ছিল। এই যে
উত উপসর্গের সাথে যুক্ত হলে, উত উপসর্গের সাথে যুক্ত হলে হচ্ছে আমাদের ব ফলার উচ্চারণ বহাল থাকবে। ঠিক আছে, তাহলে তারপর দেখি আমরা পরের স্লাইড। আচ্ছা ঠিক আছে, আমাদের এই এতগুলা কোয়েশ্চেনই ছিল। তাহলে এখানে তোমাদের হচ্ছে আমি 2টা পরিচ্ছেদ তোমাদের এই ক্লাসের মাধ্যমে শেষ করে দিলাম, আর কোয়েশ্চেনও সলভ করে দিলাম। তোমরা সবাই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের হচ্ছে এই 50টা কোয়েশ্চেন যা ছিল, বা 50টার থেকে একটা দুটা বেশিও থাকতে পারে, তো সেগুলোর মধ্যে তোমাদের হচ্ছে তোমরা কতজনকে এরকম পেরেছো, এবং তোমাদের হচ্ছে কয়টা করে হয়েছে, এবং তোমরা হচ্ছে এই বই আমি যে দাগিয়ে দাগিয়ে বইটা পড়িয়েছি, দেখো এখানে তোমার হচ্ছে আমি কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলা এখন না, এগুলো তো একটু এখন দাগানো হয়েছে কিছু, তাও তো এখানে হচ্ছে তোমাদের মোটামুটি যতটুক লাগবে বইয়ের সেটা তোমাদের দাগিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে তোমাদের আবার কেউ দাগায় দেয় কিনা বা পিডিএফ দেয় কিনা সেটা আমি জানি না, বাট তোমরা হচ্ছে এখান থেকে আমার সাথে যদি দাগায় দাগায় পড়ো তাহলে সেটা তোমাদের জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ক্লাস করার জন্য। ইনশাল্লাহ নেক্সট আরেকটা টপিক নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। তোমরা ক্লাস 8-এর প্রত্যেকটা ক্লাস অনেক মনোযোগ দিয়ে করবা, তোমাদের কত সহজভাবে কত সুন্দরভাবে পড়ানো যায় সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।